আচ্ছা, যাই হোক, বেশ। তাহলে আজকে আমি প্রথমেই সকলকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে গার্গীদিকে এবং মোদককে, যেহেতু আহ, আজকে এই বলার আহ, 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 সুযোগটা তারাই করে দিয়েছেন। তো এই বলে বক্তব্য আরম্ভ করছি আজকে। আহ আচ্ছা, শাক্ততন্ত্র নিয়ে যখনই আমরা আলোচনা করি, প্রথমেই আমরা যখন তন্ত্র শব্দটি আমাদের মাথায় আসে, তখনই তন্ত্র বলতে আমরা প্রথমেই ভাবি ওই জাদু টোনা। আমরা তন্ত্র বলতে আপনারা যেটা বুঝে থাকেন সকলেই সাধারণত, তন্ত্র মানেই জাদু টোনা, এবং বিশেষ করে আমাদের খুব একাডেমিক যেই শব্দ, কতগুলো শব্দ ব্যবহার করি, কুসংস্কার, মধ্যযুগীয় বর্বরতা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবার বাসে ট্রেনে উঠতেই তো সেই 3 মিনিটে বশীকরণ হয়ে যাবে, সেই স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়ে গেছে, আমার কাছে চলে আসুন। তো ওই নিয়ে আমরা সাধারণত তন্ত্র বুঝে থাকি। কিন্তু একটি জিনিস আমরা একটু যদি ভেবে দেখি, যে তন্ত্র শব্দটা কিন্তু আমরা বিভিন্ন প্রসঙ্গে ব্যবহার করে থাকি। যেমন গণতন্ত্র, সমাজতন্ত্র, পুরুষতন্ত্র, পিতৃতন্ত্র, মাতৃতন্ত্র ইত্যাদি ইত্যাদি বহু ক্ষেত্রে আমরা তন্ত্র শব্দটি ব্যবহার করে থাকি। তাহলে একটা জিনিস ভেবে দেখুন, যে এই তন্ত্র কথাটির মানে, এই যে আমরা যখন সাধারণ মানে সাধারণ বিভিন্ন প্রসঙ্গে ব্যবহার করে থাকি, তখন তার মানেটি কি হয়? তন্ত্র, তন্ত্র বলতে আমরা বুঝি একটা সিস্টেম। যখন আমরা বলি গণতন্ত্র, একটা রাষ্ট্র গঠনের সিস্টেম, বা একটা সমাজতন্ত্রের, বিশেষ একটা সমাজের একটা মানে একটা বিশেষ ইডিওলজি নিয়ে তৈরি হওয়া একটা সিস্টেম। তন্ত্র কথাটির মানে হচ্ছে সিস্টেম, যে কোনো সিস্টেমকে আমরা বলি তন্ত্র। তো আজকে মিস্টার মোদক বলছিলেন যে খুব টপিক, এই শাক্ততন্ত্র বিষয়টি খুব ইন্টারেস্টিং, এবং সত্যি খুব বিষয়টি খুবই আহ, 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 মানে এই কারণে খুবই আগ্রহ সকলের মনে এই জিনিসটা নিয়ে। কারণ এই নিয়ে অনেক রকমের জল্পনা কল্পনা সকলের মনে হয়তো রয়েছে, এবং বিষয়টি নিয়ে বেশি জানা যায় না। তাই এটি, এবং যেটি সম্পর্কে আমরা বেশি জানতে পারি না, সেটিকে নিয়ে আমাদের আগ্রহ তত বেশি হয়। তো তবে আমরা তন্ত্র কথাটি যদি আমরা সিস্টেম হিসেবে বুঝতে আরম্ভ করি, তাহলে হয়তো ব্যাপারটিকে বুঝতে আরো অনেক সুবিধা হবে। এই যে এক্সোটিকা যেটা রয়েছে, অবশ্যই একটা এক্সোটিকা তো এর মধ্যে রয়েছেই। তবে এক্সোটিকা শুধুমাত্র এক্সোটিকা নয়, তার সঙ্গে আমাদের পরিচিত জগতেরও অনেক মিলের জায়গা রয়েছে। তো আমরা যখন এই পরিপ্রেক্ষিতে তন্ত্র কথাটি ব্যবহার করি, তখন তার মানে দাঁড়ায় একটা নলেজ সিস্টেম। তন্ত্র মানে একটা নলেজ সিস্টেম। তো এই যখন আমরা এসোটারিক যে নলেজটার কথা বলছি এখানে, একটা গুপ্তবিদ্যামূলক যে জ্ঞান, একটি জ্ঞানের একটি কাঠামো, জ্ঞানের একটি কাঠামো, এই যে জ্ঞানের কাঠামোটির কথা নিয়ে আজকে আমরা আলোচনা করব, বিশেষ করে এই শাক্ততন্ত্রের পরিপ্রেক্ষিতে। শাক্ততন্ত্র, শৈবতন্ত্র, বৈষ্ণবতন্ত্র বা যাই হোক না কেন, এই তন্ত্র শাস্ত্র, তার পরিপ্রেক্ষিতে তখন মনে রাখতে হবে যে এই যে জ্ঞানটি, এটি কিন্তু একটি বিশেষ ধরনের জ্ঞান, যেটা আমাদের প্রচলিত বিভিন্ন জ্ঞান ধারা থেকে অনেকভাবেই ভিন্ন। প্রথম কথা, এখানে এর যে আদি উৎস, আমরা যখন খুঁজতে যাব তন্ত্রের আদি উৎস, আমরা দেখব যে আমরা সাধারণত জেনে থাকি যে বৈদিক সভ্যতাই, মানে বৈদিক যে জ্ঞানটা আমাদের কাছে রয়েছে, সেটি আমাদের কাছে প্রাচীনতম জ্ঞান ও ধারা। কিন্তু মনে রাখতে হবে যে তন্ত্র, কিন্তু তন্ত্র সেভাবে না বলে যদি আমি তান্ত্রিকতা বলে বুঝি, তাহলে সেটি কিন্তু বেদের চেয়েও প্রাচীন। কিভাবে বলছি? কারণ মহেঞ্জোদারো হারাপ্পার সভ্যতার সময়, তখন যে আমরা বিভিন্ন রকম মানে যা যা আমাদের সেই যে প্রত্নতান্ত্রিক যা যা আমরা সে সে প্রমাণগুলো পেয়েছি, তার মধ্যে বিভিন্ন দেবীদের মূর্তি, লিঙ্গের চিহ্ন ইত্যাদি এমন কিছু আমরা পাই,
যেগুলোর থেকে আমরা ধারণা করতে পারি, যদিও সবটাই আমাদের অনুমান ভিত্তিক, আমরা অনুমান করতে পারি যে ওই সময় আমরা আজকের দিনে যেটাকে তন্ত্র বলি, সেই তন্ত্র না থাকলেও তান্ত্রিকতা বা মানে তন্ত্র যে পন্থায় চলে, সেই পন্থার যেই সাধন ধারা, সেটি কিন্তু তখন প্রচলিত ছিল। এবং একটি কথা আমি যেটা সবসময় বলি, যে তন্ত্র বলতে আমরা যখন একটি বিশেষ লিখিত শাস্ত্র বুঝে থাকি, তন্ত্র আর তান্ত্রিকতা দুটো জিনিস কিন্তু এক হয়েও পুরোপুরি এক নয়। আমরা যখন তন্ত্র বলছি একটি লিখিত, সংস্কৃত ভাষায় লিখিত কয়েকটি গ্রন্থ, যার উপর ভিত্তি করে দীক্ষা হচ্ছে, কিংবা সাধনা হচ্ছে, বা জ্ঞান চর্চা হচ্ছে, সেটি তন্ত্র। যেটা একটা ওই যে সংস্কৃতাইজেশন যেটা হচ্ছে, একটা মূল স্রোতীয় সংস্কৃত ভাষার তাতে লিখিত শাস্ত্র ধারা, তার শাস্ত্রের মধ্যে তাকে অঙ্গীকৃত করা হয়েছে। কিন্তু আজকে ধরুন আসামের এই যে মায়ং গ্রামে যেই ক্রিয়াগুলো করা হচ্ছে, সেটিকে আমরা কি বলবো? সেগুলো তো সঠিক সেই অর্থে তন্ত্র নয়, বা লিখিত তন্ত্র বলতে আমরা যেটাকে বলছি সেটি হচ্ছে না। কিন্তু তার মধ্যে যে ক্রিয়াগুলো হচ্ছে সেটিকে আমরা কি বলবো? সেটি তান্ত্রিকতা। তন্ত্র প্রপার হচ্ছে না, যে একটা এস্টাবলিশ ক্যাননের মধ্যে এটা আসছে না, কিন্তু সেটি তান্ত্রিকতা। ক্রিয়াগুলো, সেই ক্রিয়াগুলোকে যখন পরবর্তীকালে স্মার্ত যারা, মানে বিশেষ করে ব্রাহ্মণ মানে রচয়িতারা, তারা যখন এগুলোকে লিপিবদ্ধ করেছেন, তার মধ্যে আরো অনেক অবশ্যই কিছু জলমেলান্তি ঘটেছে। তখন তাকে সংস্কৃত ভাষায় লিপিবদ্ধ করা হয়েছে, অনেক সংস্কৃতের বিষয় তার মধ্যে চলে এসছে। তো কিন্তু তার যে মূল যে রসদটা, সেটাকে আমরা তন্ত্র না বলে তান্ত্রিকতা বলছি। এবং এর যে মূল বিষয়টা কি ছিল, এখন আমরা একটি বিশেষ ধরনের ধ্যান ধারণার মাধ্যমে এসে আমরা এটা সুসংস্কার, এটা কুসংস্কার, এটা বিজ্ঞান, এটা অবিজ্ঞান করছি। কিন্তু মনে রাখবেন যে জ্ঞান মানে কোনটা কখন জ্ঞান আর কোনটা কখন মানে জ্ঞান নয়, এটি তো পুরোপুরি ক্ষমতার উপর নির্ভর করছে। যে ক্ষমতায় থাকবে সে তারটাকে বলবে জ্ঞান, আর অন্য জিনিসগুলোকে বলবে অজ্ঞান, কুসংস্কার। এইভাবে সেটাকে নস্যাৎ করার চেষ্টা করবে। কিন্তু আমরা যখন খুব নিরপেক্ষ ভাবে দেখি, কোনোটাকে আমরা জাজমেন্টালি বিচার না করে দেখি, তাহলে কিন্তু আমরা সবটিকেই তার তার পরিপ্রেক্ষিতে রেখে বিচার করতে শিখবো। তখন আমরা একটা একটা কোনো স্ট্যান্ডার্ড কে রেখে একটা নিরিখে সবকিছুকে বিচার না করে তার তার জায়গাতে বিচার করে দেবো। তো আজকে এই যে ধরুন আদিবাসী সমাজে এই যে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার যে ক্রিয়ানুষ্ঠানগুলো করা হচ্ছে, হুম, তো সেখান থেকে কিন্তু তন্ত্রের উৎপত্তি। মানে যেই ক্রিয়া অনুষ্ঠান করে প্রকৃতির শক্তিগুলোকে আস্তে 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 মানুষ নিজের নিয়ন্ত্রণে, বা অন্তত মনে করতো যে নিজের নিয়ন্ত্রণে এনে সেগুলোকে নিজেদের কাজে লাগাচ্ছে, সেখান থেকেই কিন্তু তন্ত্রের উৎপত্তি। এই যে আমরা রেইন চার্মস সম্পর্কে শুনেছি না? রেইন চার্মস সম্পর্কে শুনেছেন? এখনো গ্রামগঞ্জে গেলে দেখবেন ওই কি সে ওই লেবু লঙ্কা দিয়ে বৃষ্টি আনা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হয়ে থাকে। তাদের মধ্যে অনেক কিছু আমরা কেউ কিছু এখন লোকে মানছে, কিছু মানছে না, কিছু হেসে উড়িয়ে দিচ্ছে আমরা, কোনো কিছুকে আবার এখন আমরা মেনে চলছি, এরকম নানান রকম জিনিস রয়েছে। তো এই সব কিছুর মূলে যে প্রকৃতিকে নিয়ন্ত্রণে আনার যে কিছু মেকানিজম, কিছু গুপ্ত বিদ্যা, সেখান থেকে কিন্তু তন্ত্রের উদ্ভব। এবং মনে রাখতে হবে তার সঙ্গে প্রজনন, যেটা প্রজনন ক্রিয়ার একটা বিশেষ যোগ আছে, যেই কারণে তন্ত্রের সঙ্গে যৌনতার একটা বিশেষ রকম যোগ সবসময় চলে আসছে। প্রজনন থেকে সৃষ্টি, সৃষ্টি এবং সেখান থেকেই তো আমাদের জন্ম হচ্ছে সবকিছু। তাই এই যখন মাটি থেকে ফসল উঠছে এবং বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে একটি প্রজনন ক্রিয়া, একটি যৌন, সে আকাশ পৃথিবীর একটি যৌনতা, একটি যৌন সঙ্গমের কল্পনার মাধ্যমে ফসলের মানে সেই যে ফসল উৎপাদনকে দেখা, এর থেকেই তন্ত্রের উদ্ভব। তার মূল রূপটা সেখানে। সেটা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্ধিত হয়ে আরো অনেক বিকশিত হয়ে তাতে অনেক আরো গভীর দার্শনিক তত্ত্ব ঢুকে সেটি তারপরে একটি অন্য জায়গায় গেছে। তারপরে সেটি শুধুমাত্র একটি বাহ্যিক ক্রিয়া না থেকে
মানুষের ভেতরে চেতনাকে জাগানোর একটি ভাবনা রয়ে তার মধ্যে চলে আসছে, করে সেটা ব্রহ্মবিদ্যার দিকে চলে গেছে। তো যাই হোক, আমরা যখন তন্ত্র নিয়ে আলোচনা করব তখন আমরা দেখব যে তন্ত্রের অনেক কিছুই কিন্তু, বা তার যে মৌলিক দর্শনটা, সেই দর্শনটা খুব মানে তথাকথিত দার্শনিক চিন্তার ভাবনায় লিপিবদ্ধ থাকুক কিংবা না থাকুক, সেটি কিন্তু সবসময় একটি জীবন দর্শনকে কেন্দ্র করেই গড়ে উঠছে। সেটি লিপিবদ্ধ নাও থাকতে পারে, কিন্তু তার মধ্যে দর্শন তন্ত্রের মধ্যে একটি তার প্রাচীনতম রূপ যেটা, সেটির মধ্যেও কিন্তু একটি দর্শন রয়েছে, যার প্রথম কথাটি হচ্ছে বিশ্বের প্রতিটি বস্তু এক একটি শক্তির রূপ। বিশ্বের সমস্ত কিছু শক্তি, সবকিছুই আমরা এখন যেটাকে বলছি এনার্জি, যে সবকিছুই কিন্তু এনার্জিরই এক একটা রূপ। এবং আমাদের এই যে বেষ্টি দেহটা, এটা এর মধ্যে এটা কিন্তু এই সমস্ত বিশ্ব শক্তিতে যা রয়েছে সবকিছু এর মধ্যে রয়েছে। আমাদের দেহটাও কিন্তু একটি ক্ষুদ্র ব্রহ্মাণ্ড, যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহা আছে ভাণ্ডে। এই কারণে দেহ, দেহের একটি বিশেষ রকম গুরুত্ব রয়েছে তন্ত্রের মধ্যে। এবং আমার দেহের মধ্যে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের যাবতীয় শক্তি সব কিন্তু এই দেহের মধ্যেই রয়েছে। কিন্তু মানে এই যে হিউম্যান বিং, মানুষের যে সত্তাটা, এটা কিন্তু মানুষ কেন বলছি, কেন পশু পাখি বলছি না, পশু পাখির মধ্যে তো একই জিনিস হচ্ছে, কিন্তু কেন মানুষের সেটা পরে আসছি তাতে। কারণ মানুষের শির দ্বারাটা সোজা, তার মধ্যে অনেক কিছু হয় যেটা পশু পাখির ক্ষেত্রে হয় না। হুম। তো এই যে মানুষই বলছি এক্ষেত্রে, যে মানুষ দেহটি গোটা ব্রহ্মাণ্ডেরই কিন্তু একটি ক্ষুদ্র রূপ, যেটা আমরা ইউরোপের রেনেসাঁর সময়ে ওই যে ভার্টিটো ম্যানের ছবিটা দেখেছেন আপনারা, দাভিন্সি ছবিটা, ওই যে একটা মানব দেহের মধ্যে গোটা একটা সার্কেলের ভেতরে রয়েছে। কারণ রেনেসাঁর সময়ে তো এই যে একটা বডি কসমসের ব্যাপারটা ভীষণ রকম প্রবল হয়ে উঠেছিল ইউরোপের রেনেসাঁর সময়। তো সেই জিনিসটাই কিন্তু তন্ত্রের মধ্যে রয়েছে, দেহকে কেন্দ্র করেই ব্রহ্মাণ্ড। এখানে কিন্তু কোনো একজন ঈশ্বর বাইরে বসে আছে, বসে বসে সৃষ্টি করছে, আমার থেকে আলাদা একজন কোনো স্বর্গের মধ্যে ঈশ্বর বসে আছে, ওইরকম নয়। যা কিছু রয়েছে ভেতরে রয়েছে, শরীরের ভেতরে রয়েছে। সেই আলাদা একজন গড যে কিনা বসে বসে ক্রিয়েট করছে। হ্যাঁ, সে কোনো শুধু স্বর্গে রয়েছে, আমি পৃথিবীতে রয়েছি, এরকম কিন্তু এখানে একেবারেই নয়। এখানে যা কিছু সব দেহের ভেতরে। এবং আমি যা ক্রিয়া করছি, বাইরেও যা ক্রিয়া করছি, সেটাও কিন্তু দেহের ভেতরেই অনুষ্ঠিত হচ্ছে। এবং দেহের মধ্যে পুরো ব্রহ্মাণ্ডে যা যা কিছু আছে সব কিছু কিন্তু সূক্ষ্মাতি সূক্ষ্ম রূপে, সেটা আমাদের চোখে পড়ছে না, দেহের মধ্যে কোথাও না কোথাও রয়েছে। কিন্তু কি করে বলতে পারি? আচ্ছা, আমরা আমাদের এই যে মস্তিষ্ক, তার কতখানি অংশ ব্যবহার করতে পারি আমরা? এ 10%ও ব্যবহার করতে পারি না। তার 10%ও না, কিন্তু আমাদের সে তো হাতে আমাদের নেই। ছবি খোলা নেই, আমরা ওকে কারো দেখি। বোধ হয়, কারো বোধ হয় মাইক্রোফোন অন আছে। হ্যাঁ, তার 10%ও বোধ হয় ব্যবহার করতে পারি না। আচ্ছা, আমরা যদি আমাদের মস্তিষ্কের শক্তিটাকে আস্তে 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 পুরোপুরি ব্যবহার করতে পারি, তাহলে এই মস্তিষ্কটা কি হয়ে যাবে আমরা ভাবতে পারি? হয়তো দেখলাম গোটা ব্রহ্মাণ্ডে যা শক্তি সবই মস্তিষ্কের মধ্যেই রয়েছে, এবং সেটা হতেও পারে। এটা বৈজ্ঞানিক ভাবে সেটা যদি দেখি, তাহলে কিন্তু এটা ভুল নয়। আমাদের মধ্যে আমরা কিন্তু সমস্ত এনার্জিকে আমার নিজেদের ভেতরেই তাকে কাল্টিভেট করতে পারবো। এবং এই যে পিণ্ড ব্রহ্মাণ্ড, যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহা আছে ভাণ্ডে, কিন্তু সেটি আমার কাছে একটা গোটা গয়নার বাক্স আছে, কিন্তু গয়নার বাক্সের চাবিটা তো আমার হাতে নেই। চাবিটা যদি না থাকে, আমি কি করে জানবো এর ভেতরে কি কি গয়না আছে, কোন গয়না কোথায় পড়তে পারবো না পড়তে পারবো? আমি জানলাম যে আমার দেহের মধ্যে গোটা বিশ্বের শক্তি রয়েছে, কিন্তু বাপু এই শক্তিটার ব্যবহার কি করে করব? সেটা তো আমার আয়ত্তের মধ্যে নেই। কোথায় কোন শক্তি রয়েছে, কোন শিরায় কোন শক্তি রয়েছে, কোন নাড়িতে কোন শক্তি রয়েছে, কোন অণুতে কোন পরমাণুতে কি রয়েছে, আমি কি জানি? আমি তো নিজেকেই জানি না, নিজের শরীরটাকেই জানি না। হ্যাঁ, ওটিকে জানার যে চাবিটা, সেটাই হচ্ছে তন্ত্র। নিজের শরীরটাকে জানার যে চাবিটা, সেই চাবিটাই হচ্ছে তন্ত্র। ওটাই আস্তে 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 আমার নিজের ভেতরে
আমার এই শরীরটা, আমার মনটা, আমার ব্যক্তি সত্তাটা, সবকিছুর মধ্যে যে শক্তি, নিজেকে চেনা, নিজের মধ্যে যে ঘুমন্ত শক্তি আছে সেটাকে যে চেনাতে শেখাচ্ছে, এবং সেটা দেহকে বাদ দিয়ে নয়। সমস্ত দর্শন বলবে এই জগৎ মিথ্যা, অদ্বৈত বেদান্ত বিশেষ করে, এই জগৎ মায়া, এর কোনো অস্তিত্ব নেই, এতে তো কিছু অসার, এই দেহটাও মিথ্যা, দেহ অসার। খেয়াল করবেন, যত পুরুষতান্ত্রিক ধর্ম পৃথিবীতে রয়েছে, মানে একটা পুরুষ দেবতাকে কেন্দ্র করে বা পুরুষ গডকে কেন্দ্র করে, সবখানে কিন্তু একটা বিগ নো। এবং আচার্য স্থানেশ্বর ত্রিমলসিরা খুব সুন্দর একটা একদিন ব্যাখ্যা করছিলেন এই বিষয়টা, যে যত পুরুষতান্ত্রিক ধর্মগুলো রয়েছে সবখানেই শুরু হচ্ছে একটা নো, দাও শ্যাল্ট নট। তুমি এই করবে না, তোমার এতে নিষেধ, তোমার ওতে নিষেধ, তুমি এই পারবে না, ওই পারবে না, এটা করবে না, ওটা করবে না, দেহটাকে না আসক্তিতে পড়বে না, এই কাম কাম হচ্ছে একটা বড় রিপু, কামের দিকে যাবে না, এই করবে, ব্রহ্মচর্য পালন করো, কাম এই করবে, এবং ঠিক আছে একটা পন্থায় সেটা ঠিক। কিন্তু খেয়াল করবেন, দেবীকে ঘিরে যেই যেই ধর্মগুলো গড়ে উঠেছে সবখানেই কিন্তু একটা ইতি 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 দিয়ে, কোথাও কিন্তু এই নেতি নেই। সবখানে ইতি ইতি আছে। এই যে 51 সতীপীঠ গুলো সবখানে কিন্তু দেহের অংশ, যেই দেহকে সবসময় বলা হয় এই দেহ নশ্বর, এই দেহ তুচ্ছ, এই দেহটার মধ্যে কিছু নেই, এই দেহ অসার, এই দেহের মায়া ত্যাগ করো, দেহের মোহ ত্যাগ করো। 51 সতীপীঠ গুলোতে কিন্তু সে দেহের অংশকে কেন্দ্র করেই সমস্ত পীঠ গড়ে উঠেছে। এবং হ্যাঁ, দেহ এবং দেহটাকে কিন্তু তুচ্ছ করা হচ্ছে না, এবং শক্তি সাধনা শুরু হয় দেহ দিয়েই, দেহটাকে কেন্দ্র করেই, দেহটাকে বাদ দিয়ে। এবং দেহকে কেন্দ্র করে মানে দেহের মধ্যে যা যা রয়েছে, দেহের যা যা বৃত্তি, তার মধ্যে কামনা, বাসনা, ক্রোধ, মোহ, কোনো কিছুকেই কিন্তু তন্ত্র তুচ্ছ করছে না, বা কোনো কিছুকে ছাড়তে বলছে না, কোনো কিছুকে ছাড়বে না, সবটা নিয়ে এগোবে। একটা খুব সুন্দর একটা কথা আছে, বামদেবের কাছে কে যেন একবার গিয়েছিলেন, গিয়ে বলছিলেন যে এই ঠাকুর আপনি এই মায়া ত্যাগ করা শিখিয়ে দিন। বলছে কেন মায়া ত্যাগ করতে হবে কেন? বলছে হ্যাঁ, মায়াই তো সব বাঁধনের কারণ, মায়াই তো সব অবিদ্যা। বলছে, এ কি রে, মায়াকে ত্যাগ করলে তো মাকেই ত্যাগ করা হয়ে যাবে। কারণ এই মায়া তো আর কেউ না, মা তো মাই তো মায়া হয়ে রয়েছেন। মায়া কথাটা, প্রথম কথাটাই তো হচ্ছে মা, মায়া, মা যিনি, মানে এটা আমার ব্যাখ্যা, এটা আদৌ কোথাও না, মানে যা আসলে মা স্বয়ং তাই মায়া। আমি বলছি এটা, এটা মানে কোথাও সেরকম মানে ব্যাখ্যা নেই। হুম। যেটাকে আমরা বলছি মায়া, জড়, অবিদ্যা বলে, সেটাকে আমরা সবসময় এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি। আদৌ কি এড়িয়ে যেতে পারছি? একটা ডিমের খোলসের ভেতর যখন কুসুমটা তৈরি হতে থাকে, যত যতক্ষণ না ডিমটা আপনা আপনি ফাটছে, তাকে যদি জোর করে ফাটিয়ে দেওয়া হয় কি হবে? বা একটা গর্ভের ভেতরে একটা বাচ্চা যখন তৈরি হচ্ছে, বাচ্চাটা যখন পরিপূর্ণভাবে তৈরি হয়নি, তার আগেই যদি গর্ভটাকে সরিয়ে দেওয়া হয় কি হবে? He or she will বাচ্চাও die. মরে যাবে, হ্যাঁ এক্স্যাক্টলি, ডিমের কুসুমটাও, ওটার মুরগি হবে না, ওটাও মরে যাবে। তেমনি এই যেটাকে আমরা বলছি মায়া ত্যাগ করো, মায়া ত্যাগ করে, যাকে মায়া বলছি, সেটা কিন্তু এই ডিমের কুসুমের খোলস, সেটা কিন্তু এই গর্ভ, যার ভেতরে আমাদের চেতনাটা ক্রমশ ধীরে 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 তৈরি হচ্ছে। সে একটা আকার পাচ্ছে, একটা রূপ পাচ্ছে, একটা সত্তা পাচ্ছে। আমরা যদি জোর করে তাকে ছাড়িয়ে দিই, সেটা কিন্তু শেষ হয়ে যাবে। গাছের ফল যখন পেকে যায় সে কিন্তু আপনা আপনি পড়ে যায়, কিন্তু কাঁচা ফল যদি টানাটানি করে গাছ থেকে পেড়ে আনি, সেই ফল খাওয়া যায়? সেই ফল কি খাওয়া যাবে? কাঁচা ফল জোর করে গাছ থেকে পেড়ে আনলে খাওয়া যাবে কি সেই ফল? ওটা খাওয়ার যোগ্য হবে না। তেমনি জোর করে যেখানে মায়াকে ছাড়ানোর চেষ্টা করছে, সেটার পরিণতি ভয়ঙ্করই হবে। যেই কারণে খেয়াল করবেন, আপনারা তো অনেকেই শ্রী শ্রী চণ্ডী পড়েছেন। চণ্ডীতে কোথাও কিন্তু আপনারা দেখবেন না যে কোনো সুদূরে কোনো ঈশ্বর বসে আছে যে হে প্রভু উদ্ধার করো, তুমি কোথাও রয়েছে, আমি দীন, আমি দুঃখী, কিচ্ছু না। আমি নিজের দিকে তাকাচ্ছি, আমার মধ্যে যা যা শক্তি রয়েছে, এবং সেই শক্তি আমার ইচ্ছা, আমার জ্ঞান, আমার ক্রিয়া, আমার নিদ্রা, আমার ক্ষুধা, আমার তৃষ্ণা,
আমার যা যা শক্তি রয়েছে সেগুলোকেই কিন্তু দেবীর স্বরূপে পুজো করা হচ্ছে। ইয়া দেবী সর্বভূতেষু সুধা রূপেণ সংস্থিতা, তৃষা শান্তি রূপেণ রূপেণ সংস্থিতা। সংস্থিতা, নিদ্রা, ভ্রান্তি তো পরে আসছি, তৃষ্ণা রূপেণ সংস্থিতা, নিদ্রা রূপেণ সংস্থিতা। সবখানে যেখানে বলছে নিদ্রা, তৃষা, ক্ষুধা, এগুলো মায়া, এগুলো ত্যাগ করো, এগুলো ত্যাগ করো, সেখানে এগুলোকেই বলছে দেবী, এগুলোকেই এখানে কথা। এবং সবচেয়ে মারাত্মক কথা, ভ্রান্তির উপরে সংস্থিতা। যদি কেউ বলে যে এগুলো তো সব ভ্রান্তি, এগুলো তো সব মায়া, ঠিক আছে, ভ্রান্তিটাও দেবী, ভ্রান্তিটাও সেই শক্তি, মানে আমি স্বয়ং সেই শক্তি। আমি বলতে যা যা বোঝাই, যেই যেই জিনিসগুলো দিয়ে আমি তৈরি, এই মজ্জা মাংস, এই যে কবচটা পাঠ করেন না, দেহের প্রতিটি অঙ্গের মধ্যে দেবীর শক্তিকে জাগানো হচ্ছে। এই যে চোখের মধ্যে, নাকের মধ্যে, কানের মধ্যে, প্রতিটি অঙ্গ শক্তি। আমাদের কোন জিনিসটা শক্তি নয়? আমাদের যেই দেহ খাবার দিয়ে পুষ্ট হচ্ছে, তার কোন বস্তুটি এমন আছে যেটা এনার্জি দেবে? বিশ্বের কোন বস্তুটি শক্তি নয়? ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার, তো আমরা যে দেখছি সমস্ত কিছু এনার্জি। এনার্জি দিয়ে ম্যাটার বলতে যেটা বুঝি, সেটা কিন্তু এনার্জিরই রূপ। এনার্জি ছাড়া ম্যাটার হয় না, শক্তি ছাড়া কোনো কিছু হয় না। তাই সবকিছু যখন শক্তি, ছাড়বোটা কাকে? ত্যাগটা করবে কাকে? ত্যাগ করার কিছু নেই, ত্যাগ করার কোনো কিছু নেই। যেই কারণে চণ্ডীতে যখন শুরু হচ্ছে, শুরুতে অর্গলা স্তোত্রে কিন্তু একদম কোন রকম কোনো ইয়ে ছাড়া, কোনো কুণ্ঠা ছাড়া বলছে, রূপম দেহি জয়ং দেহি যশো দেহি দিশো দেহি। এ বাবা, এ কেমন তোর কথা? দেবীর কাছে রূপ চাইছো, জয় চাইছো, চিচি চিচি, শত্রু জয় চাইছো, ভার্যাম মনোরমাম দিহি, এ বাবা বউ চাইছো দেবীর কাছে, এরকম মানে সব মানে মায়া মোহে মত্ত হয়ে আছো, কাম কাঞ্চনে মত্ত হয়ে আছো কেন? যতক্ষণ একটা কিছু প্রয়োজন আমার রয়েছে, তখন সেটা আমার মনের মধ্যে কামনা বাসনা গিজ গিজ করছে, অথচ আমি সাচ্ছি নিষ্কাম। এটা কি ভাবের ঘরে চুরি নয়? হিপোক্রেসি নয়? কামনা বাসনা মনের মধ্যে বড় বড় গিজ গিজ করছে, তো সাচ্ছি খুব আমি নিষ্কাম, আমি খুব সাধু হয়ে গেছি। এটা তো হিপোক্রেসি, আমি ওই সন্ন্যাসী হয়ে গেছি। এটা তো হিপোক্রেসি এক কথা। এর চেয়ে বাবা, আছে যখন সেটাকে স্বীকার করো, সেটাকে তার মতো করে চলো। যেটা যখন যে ইচ্ছে হচ্ছে, আমার রাগ উঠছে, উঠছে উঠছে, আমি রাখবো। আমার মধ্যে একটা কিছু যৌন বিকার তৈরি হতে হচ্ছে, হোক, হবে, আমি সেইভাবেই কাজ করব। আমার কাছে কোনো কিছুর প্রতি ভালোবাসা যাচ্ছে, কোনো কিছু খেতে ইচ্ছে করছে, আসছে। সব সব দর্শন যেখানে বলছে এগুলোকে ত্যাগ করো, এগুলোকে ছেড়ে দাও, এগুলোকে ছেড়ে দাও, তন্ত্র বলছে এই সব কটা এক একটা শক্তি। আমাদের প্রতিটি বৃত্তি, প্রতিটি প্রবৃত্তি এক একটা শক্তি, এক একটা দেবী। তুমি এদেরকে, আপনার এদেরকে ত্যাগ করার চেষ্টা করছে মানে কিন্তু দেবীকেই ত্যাগ করার চেষ্টা করছে। দেবী কোনো আকাশে দূরে একজন কেউ বসে আছে, একটা খুব ভগবান বসে আছে, আমি আলাদা, তা কিছু না, আমি নিজেই দেবী। এই যে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে যে শক্তিটা রয়েছে, তাকেই বলছে দেবী। সেই শক্তিটাই আমাদের প্রতিটি কথায়, প্রতিটি কাজে, প্রতিটি চিন্তায়, প্রতিটি বৃত্তিতে, প্রতিটি চাওয়ার মধ্যে দিয়ে সেই শক্তির কাজই চলছে। আপনারা অষ্টমাতৃকার কথা শুনেছেন? ব্রাহ্মী, মাহেশ্বরী, কৌমারী, বৈষ্ণবী, শুনেছেন এনাদের কথা? হ্যাঁ আচ্ছা, স্যার, শুনেছি। আর তুই তো শুনবি, যারা নতুন মানে এখানে নতুন আছে সবাই, সব আপনারা কি শুনেছেন? তা তোরা যারা ওখানে কোর্স করছিস তোরা জানবি, কিন্তু এমনি যারা, আচ্ছা, 8 জন মাতৃকা: ব্রাহ্মী, মাহেশ্বরী, কৌমারী, বৈষ্ণবী, বারাহী, ঐন্দ্রী, চামুন্ডা, লক্ষ্মী। এই 8 জন কি? শুনে চমকে যাবে। এই 8 জন হচ্ছে গিয়ে ক্রোধ, সরি, কাম। ব্রাহ্মী হচ্ছে গিয়ে কাম, মাহেশ্বরী হচ্ছে ক্রোধ, কৌমারী হচ্ছে মোহ, বৈষ্ণবী, সরি, লোভ, বৈষ্ণবী হচ্ছে মোহ, বারাহী হচ্ছে গিয়ে মদ মানে ইগো, অহংকার, মদ, তারপরে ঐন্দ্রী হচ্ছে গিয়ে মাৎসর্য, চামুন্ডা পাপ, আর লক্ষ্মী পুণ্য। এ কি দেবী? এগুলো তো খুব এগুলো তো অষ্ট রিপু পাশ, দেবীরা এই খারাপ জিনিসগুলো হয়ে আছে। আচ্ছা, খারাপ, ত্যায্য, বাজে, আমরা এই শব্দগুলোকে কি একটু ভোলা যায় না আস্তে আস্তে? মানে আপনারা দেখবেন যে তন্ত্র কিন্তু সবসময় পুরো উল্টো কথা বলছে। প্রথাগত ধর্ম যে কথাগুলো বলছে, তন্ত্র সবখানে উল্টো কথা বলছে।
আচ্ছা, কেন এগুলো আমাদের, এই যে বৃত্তিগুলো, এগুলো না থাকলে কি আমরা চলতে পারতাম জগতে? আজকে আমার সামনে একটা খুব বড় অন্যায় হয়ে যাচ্ছে, আমার মধ্যে যদি ক্রোধ না আসে, আমি কি সেটা প্রতিরোধ করতে যাব ওখানে? আজকে যদি আমাদের মধ্যে কাম না থাকে, প্রজনন সম্ভব হবে? সৃষ্টি চলবে? তাহলে আমরা এগুলোকে, হ্যাঁ, এগুলো যদি আমাদের আমাদের উপর মানে আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন বিষয়টা আলাদা। কিন্তু এগুলোর তো প্রয়োজন আছে, না হলে তো চলবে না। সবকিছুরই প্রয়োজন আছে। এবং আমরা যখন আস্তে আস্তে এই শক্তিগুলোকেই ভালো করে চিনতে শিখবো, এই শক্তিদের ভেতরে যে অনন্ত যে ইলেকট্রিসিটি রয়েছে, নিজের ভেতরে এই এনার্জি গুলোকে আস্তে আস্তে খুলতে শিখবো, তখন দেখবো এই যে কাম শক্তি, সে হচ্ছে গিয়ে বিশ্বের সৃজনী শক্তি। ক্রোধ শক্তি, সে হচ্ছে গিয়ে বিশ্বের সংহারিণী শক্তি। মোহ যে শক্তিটা আমাদের মধ্যে কাজ করছে, সেটা হচ্ছে গিয়ে স্থিতি শক্তি। মোহ আছে বলে স্থিতি রয়েছে, মোহ না থাকলে স্থিতি হতো না। আমরা যখন তাদেরকে আরো বৃহত্তর স্কেলে, একটা বৃহত্তর মাত্রায় আমরা চিনতে শিখবো, তখন আর তাদেরকে অবিদ্যা বলে মনে হবে না। একটা জিনিস শিখেছেন কি, দেখছেন কি, তন্ত্র সবসময়, এবং যেই কারণেই তন্ত্রের মধ্যে যে পঞ্চ মকারে মদ্য মাংস মৎস্য মুদ্রা মৈথুন, যেটাকে নিয়ে এত এত বিতর্ক, যে কেন এই জিনিসগুলো থাকবে, এগুলো তো পাপ, এগুলো তো খারাপ। একটা জিনিস মনে রাখবেন, একটা বাচ্চাকে যখন শিক্ষা দেওয়া হয় ক্লাস 10-এ, ক্লাস 10 পর্যন্ত তাকে শেখায় এটা করবে না, ওটা করবে না, এখানে যাবে না, ওখানে যাবে না, হ্যাঁ, খুব মানে আজে বাজে কথা বলবে না, বড়রা ভগবান, বড়দের কথা কোনো বিনা বিনা প্রশ্নে বড়দের কথা মানবে। কিন্তু আমরা যখন মোটামুটি বড় হতে শিখি, তখন দেখি যে লার্নিং হচ্ছে একটা এই যে এডুকেশন যেটা আমি বলছি, এটা হচ্ছে একটা টু ওয়ে প্রসেস। তার একটা হাফ হচ্ছে গিয়ে লার্নিং, আর একটা হাফ হচ্ছে গিয়ে আনলার্নিং। আচ্ছা, আমরা যখন ওই 14-15 বছর পেরিয়ে স্কুলের গন্ডি পেরিয়ে কলেজে ঢুকছি, চাকরি জীবনে ঢুকছি, তখন কি আমরা এই স্কুলের এই বুলিগুলোকে মাথায় রাখি, না এগুলোকে আউটগ্রো করতে শিখি? কি হয় আউটগ্রো তখন? করতে শিখি। তখন আমরা কিন্তু এগুলোকে আউটগ্রো করি। মানে বড়দের কথা শুনবে, সবাই কেন শুনবো, না বড়দের সম্মান করবে। আচ্ছা, সম্মানটা কি বয়স দিয়ে পাওয়া যায়? মানে বয়স দিয়ে কি সম্মান অর্জন করা যায়, বা সম্মান দাবি করা যায়, না সম্মানটা অর্জন করতে হয়? কি মনে হয়? সম্মান অর্জিত। সম্মান অর্জিত, সম্মান দাবি করা যায় না। আমাদেরকে ছোটবেলায় Yeah, শিখিয়ে দেওয়া respect হয়েছে, is earned. রেসপেক্ট ইজ টু বি আর্নড, ইট ক্যানট বি ক্লেইমড অন দ্য বেসিস অফ এজ। যে না, আমি বড়, আমার কথা শুনতেই হবে না। তুমি বড় তো সেরকম কাজ করো, তাহলেই বুঝবো তুমি সম্মান করার যোগ্য। আমরা এগুলো, কিন্তু স্কুলের বাচ্চাকে কি আমরা এটা বলবো? স্কুলের বাচ্চাকে এটা বলবো না। স্কুলের বাচ্চাকে বলবো তা তুমি বড়দের সম্মান করবে। কিন্তু ও যখন বড় হয়, তখন ওর নিজের মতো করে ভাবতে শেখা। আচ্ছা, আমাকে এরকম করে চলতে শেখা হয়েছে, কেন করব এটা? তন্ত্র হচ্ছে এটা হচ্ছে গিয়ে আনলার্নিং। লার্নিং আর আনলার্নিং দুটোই কি আছে? যে আনলার্নিং করতে হয়, তার লার্নিংটা কেন হলো? এটার উত্তর কি হবে? বেসিস। বাচ্চাকে তার বেসটা তো আগে তৈরি করে দিতে হবে, তারপর গিয়ে সে ওটাকে প্রশ্ন করতে শিখবে, সেটাকে ছাপিয়ে উঠতে শিখবে। হ্যাঁ, মিথ্যে কথা বলতেন, পিএনপিসি করতে নেই। আচ্ছা, পিএনপিসি না করলে জীবনে রস থাকে? সত্যি কথা বলুন তো, পিএনপিসি ছাড়া জীবনে রস আছে কোনো? নেই। ওই মুখ গোমড়া করে রামগৌড়া ছানায় বসে থাকে, তাতে ওই বাচ্চাদের জন্য ঠিক আছে ওটা। হ্যাঁ, বাচ্চারা বেশি পিএনপিসি করে পাকা পাকা লাগে, আমি নিজেও দেখেছি, একটা চড় মারতে ইচ্ছে করে। কিন্তু যখন আস্তে আস্তে বড় হয়, তখন কিন্তু ধীরে ধীরে অ্যালাউড হয়ে যায়। বা স্যার, আমাদের পিএনপিসি না বড় হলে তো জার্নালিজম সেক্টরটাই উঠে যাবে। জার্নালিজম থাকবে না। তাছাড়া আমাদের মাঝে মাঝে কিছু আনসেন্সার্ড কথাবার্তা, যেগুলো আমরা বন্ধু মহলে বলে থাকি, কোনো বাচ্চার মুখে ওগুলো শুনলে আপনি কি করবেন? কষিয়ে চড় মারবেন গালের মধ্যে, যে এগুলো কি ধরনের ভাষা। কিন্তু ওই মোটামুটি কলেজে ঢুকেছে, 17-18 বছর বড় হয়েছে, তখন সে আস্তে আস্তে তার সেই ফ্রিডম, তখন সে সব রকম মুভি দেখতে পারবে, সব রকম বই পড়তে পারবে, সব রকম কিছু। কারণ তখন সে একটা কন্ট্রোল পেয়েছে নিজের উপরে, সে বকে যাবে না কোনো কিছুতে। তেমনি তন্ত্রের পথটাও কিন্তু একটা আনলার্নিং এর প্রসেস।
আমাদের প্রথাগত ধর্ম আমাদেরকে যেই জিনিসগুলো শিখিয়ে আসে, ধরে নিন ওগুলো বাচ্চার ট্রেনিং, হ্যাঁ এটা করবে না ওটা করবে না, এই তিথিতে এই খাবে না ওইতে এই করবে না। তন্ত্রে ঢুকে মানুষের আছে এই যে বলছে করবে না করবে না, কেন করব না, কেন করব না এটা, এই যে প্রশ্ন করতে শেখে তখন। প্রবৃত্তিকে প্রথাগত ধর্ম বলছে যে প্রবৃত্তি হচ্ছে গিয়ে পাপের মূল, প্রবৃত্তি থেকেই সব রকম পাপ হয়, তাই প্রবৃত্তিকে সবসময় এড়িয়ে চলো, প্রবৃত্তিকে ছেড়ে চলো, সবসময় মনকে শুদ্ধ রাখো। কামের চিন্তা আসলে ইস না 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 না, কাম খুব বাজে, কাম না না, কাম তো নোংরা জিনিস, কামকে ছাড়তে হবে। তো তন্ত্রে ঢোকার পরে যে এই যে ওহে কামকে ছাড়বে, কামকে ছাড়বে, যেটা তোমার স্বভাবের মধ্যেই, তোমার স্বভাবের অঙ্গ, তোমার প্রকৃতি তোমাকে যে জিনিসটা দিয়ে পাঠিয়েছে, সেটাকে কি কখনো ছাড়া যায়? তাহলে সেটাকে ছাড়ার কোনো উপায় নেই। কিন্তু কি করতে পারি, রূপান্তর ঘটাতে পারি, আমি সেটাকে ধরেই আমি এগোতে পারি। যেটা আমাদের বেসেল ইনস্টিংক্ট, মনে রাখবেন ওগুলো কিন্তু আমাদের বেস, যেগুলো আমাদের বেসেল ইনস্টিংক্ট, সেগুলোই কিন্তু আমাদেরকে সবচেয়ে বেশি আনন্দ দেয় জীবনে, তাই না? ফ্রয়েডের সাইকোলজি কি বলছে, কোন দুটো ইনস্টিংক্ট আমাদের পুরো বেসিক? ফুড অ্যান্ড সেক্স। ফুড অ্যান্ড সেক্স। এইগুলো কিন্তু ফ্রয়েডিয়ান সাইকোলজি কি বলছে, এগুলোই হচ্ছে আমাদের বেসিক ইনস্টিংক্ট। আমরা যদি ফুড আর সেক্স না থাকে জীবনে, তাহলে কিন্তু মানে মানুষ বাঁচবেই না। অথচ আমাদের কনভেনশনাল, এবং যেহেতু এগুলো আমাদের বেসিক ইনস্টিংক্ট, এগুলোই আমাদের একেবারে কোর আনন্দ দিচ্ছে আমাদের। এবং আমরা আপনার খেয়াল করবেন, যে কোনো ক্রিয়েটিভ ওয়ার্ক বা ক্রিয়েটিভ কাজ হোক, ইন্টেলেকচুয়াল আলোচনা হোক, সেই কিন্তু আমাদের লিবিডোটাই তার মধ্যে দিয়ে বেরিয়ে আসছে। আজকে আমি বসে বসে খুব দারুণ দারুণ কয়েকটা বই লিখলাম, লেখা লিখলাম, তার মধ্যে কিন্তু আমার লিবিডোটাই বেরোচ্ছে। আমি একটা ছবি আঁকলাম বসে, সেটার মধ্যে কিন্তু আমার লিবিডো বেরোচ্ছে। হুম। এবং আমাদের যত রকম এস্থেটিক প্রিঅকুপেশন, সবকিছুর মধ্যে কিন্তু আমাদের এই দুটো বেসিক ইনস্টিংক্টে কিন্তু কোনো না কোনো ভাবে আকার পাচ্ছে। তাই এগুলোকে কি কোনোভাবে অস্বীকার করা যায়? করার উপায় নেই। কিন্তু কি হচ্ছে, একটা স্তর পর্যন্ত এগুলোকে একটু কন্ট্রোলে আনা শেখানো হচ্ছে, যে না এগুলোকে, এগুলোতে সায় দেবে না বেশি, এগুলোকে নিয়ন্ত্রণে রাখো, নিয়ন্ত্রণে রাখো, করে 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 তারপর বলছে যে না, এইবার তুমি এগুলোর মধ্যে যে শক্তি আছে, আচ্ছা আমরা এগুলোকে ভয় পাই কেন? আমরা এগুলোকে ভয় পাই কারণ এর মধ্যে এমন একটা, এমন কিছু শক্তি আছে যেগুলো আমাদেরকে পুরো মজিয়ে দিতে পারে, তাই না? ফুড অ্যান্ড সেক্স, স্যার, এগুলোর একটা মধ্যে। জিনিস বলি এখানে। বল বল। স্যার, তুমি বলে যে উই নিড টু মুভ অ্যাবাউট অ্যারাউন্ড গুড অ্যান্ড ইভেন, আমাদের খারাপ আর ভালো উঠতে উঠতে হবে, কিন্তু এটা মনে হয় না যে কি আনকন্ট্রোলড অ্যাক্সেস টু দিস থিংস মানে ফুড অ্যান্ড সেক্স ইজ দ্য কজ অফ ইভল? আনকন্ট্রোলড নট Yes, রেস্ট্রিকশন। uncontrolled. The term is to be noted, uncontrolled. ইয়েস। এই আনকন্ট্রোল যাতে না হয় তার জন্য প্রথম প্রাথমিক শিক্ষাতে বলা হয় না এগুলোকে বিয়ে করবে না, এগুলোকে মানে এই বিধিনিষেধ মানবে, এই করবে না ওই করবে না, এই করবে না ওই করবে না, জাস্ট এগুলোকে কন্ট্রোলটা আনার জন্য। কন্ট্রোলটা একবার চলে এলো, কন্ট্রোলটা চলে এলো, এইবার আমাকে কিন্তু এটাকে জানতে হবে। কন্ট্রোল অ্যান্ড রিনাউন্সিয়েশন কিন্তু এক নয়। একটা হচ্ছে মায়া জয়, একটা হচ্ছে মায়া ত্যাগ। মানে আমার কাছে একটা, আমাকে একটা জমি দেওয়া হলো, জমিটার, এটা আমার গুরু একটা শুধু এক সুন্দর একটা উদাহরণ দিতেন। জমিটার মধ্যে কাটা বন ভর্তি, আমার কাছে দুটো অপশন। একটা হচ্ছে ওরে বাবা রে, এই কি ঘন, এই ভয়ঙ্কর কাটা বন, আমি এই জমি চাই না বাবা, এই জমি ছেড়ে পালাই, এটা হচ্ছে একটা অপশন। দ্বিতীয় হচ্ছে আমি এই জমিটাকেই ভালো করে কাটা বন সাফ করে সুন্দর গাছ লাগিয়ে একটা নিজের মনের মতো বাগান তৈরি করব। দ্বিতীয়টা হচ্ছে গিয়ে মায়া জয়, আর প্রথমটা হচ্ছে গিয়ে মায়া ত্যাগ। বেদান্তের পথ মায়া ত্যাগ শেখাচ্ছে, তন্ত্র মায়া ত্যাগ বলছে না, তন্ত্র বলছে মায়া জয়। আমি যেটা থেকে পালানোর চেষ্টা করছি কিন্তু কিছুতেই পালাতে পারছি না, সেটা থেকে পালাতে হবে না, সেটাকেই ভালো করে চিনতে শেখো। সেটার মধ্যেই দেখবে এমন হিরেমানিক মুক্ত পেয়ে যাবে যে মনে হবে আমি কাকে এতদিন কার থেকে পালাচ্ছিলাম, এবং তাই হয়।
যে যেগুলোকে দেখলে মনে হয় ভয়ঙ্কর ভয়ঙ্কর রাক্ষসী, সে সামনে গেলে দেখবে তারাই এক একজন দেবী তন্ত্রের পথে। এই যে কাম ক্রোধ মোহ মোহ, এগুলোকে তো একটা রাক্ষসী বলে মনে হয়, কিন্তু যখন এদেরকে ভালো করে চেনা হয়, এই শক্তিগুলোকে ভালো করে হ্যান্ডেল করা হয়, তখন দেখা যাবে যে এগুলো সব কিন্তু এরা এক একটা দেবী। যে কারণে দেখবেন যারা তন্ত্রের লাইনে রয়েছে, ওরা কিন্তু রাগ করতে ভয় পায় না, বা কখনো তাদের মধ্যে কোনো সেক্সুয়াল আর্জ আসে, সেটাকে প্রকাশ করতে ভয় পায় না, বা কোন রকম কোনো আমার মধ্যে কিছু একটা প্রচন্ড একটা ক্রোধ এলো, উত্তেজনা চলে এলো, একটা ভীষণ রকম একটা কিছু আমার মধ্যে, হ্যাঁ, কিরে বা আয় তোকে দিচ্ছি এখন, ক্রোধ উঠলো, একদম তাকে ফুললি ম্যানিফেস্ট করে আমি জানি যে এই ক্রোধটাকে আমি নিয়ন্ত্রণ করছি, ক্রোধটা আমাকে নিয়ন্ত্রণ করছে না। এই যে কন্ট্রোল, কন্ট্রোল থাকলে কিন্তু সেটা জয়। আর রিনাউন্সিয়েশন মানে সেটাকে আমি ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে, এটাকে ছেড়ে পালাও, এটাকে ছেড়ে ছেড়ে পালাও। বুঝতে পারছেন পার্থক্যটা? এইখানে কিন্তু তন্ত্রের মূল কথা, যে প্রকৃতিকে ছাড়বো না, প্রকৃতিকে ত্যাগ করা যায় না, প্রকৃতিকে নিয়েই চলতে হয়। কারণ প্রকৃতি বা প্রবৃত্তি, সেটা কিন্তু সেই শক্তিরই স্বরূপ, সেই শক্তিরই অংশ, যাকে আমি পরাশক্তি বলছি, যাকে আমি মহামায়া বলছি, তারই কিন্তু একটি এক্সটেনশন হচ্ছে গিয়ে মায়া। মায়াকে ত্যাগ করলে কিন্তু মহামায়াকে ধরা যাবে না। এটা খুব সুন্দর কথা আছে, শিবচন্দ্র বিদ্যার্ণব 19 শতকের একজন ভীষণ বড় স্যার, জন উড্রফের গুরু, তার একটি বেদ বনাম তন্ত্র একটি কবিতা রয়েছে। সেখানে তিনি বলছেন যে বেদ বলে চেয়ে দেখ ভাই, সবই নিছক মায়া, তন্ত্র বলে মায়ার মধ্যে হাসেন মহামায়া। ঠিক আছে? এই হচ্ছে তন্ত্রের মূল দর্শন। এবং আমরা যখন পরে, আজকে তো সেটা সম্ভব না, পরের লেকচার গুলোতে তন্ত্রের যে ভেতরে দার্শনিক সিদ্ধান্ত গুলোতে যাব, সেখানে দেখব যে তন্ত্র শুধু চৈতন্যের কথা বলে না। তন্ত্র একদিকে যেমন চৈতন্যের কথা বলছে, তেমনি সেই চৈতন্যের সঙ্গে অভিন্ন করে ক্রিয়ার কথাও বলছে, কর্তৃত্বের কথা বলছে। চৈতন্যের কথা যেমন বলছে, তেমনি শক্তির কথা বলছে। এবং এই শক্তি যে চৈতন্য, চৈতন্য ছাড়া শক্তি হয় না, শক্তি ছাড়া চৈতন্য হয় না, এটি তন্ত্রের শেষ কথা। এবং দুটো শেষে গিয়ে একই, একটাই জিনিস আমরা দেখছি দুটো বলে, কিন্তু আসলে এটি দুটো নয়। সেই চৈতন্য এবং শক্তি একটাই, শিব এবং শক্তি একটাই জিনিস। এই যেই দুটো বলে মনে হচ্ছে, যতক্ষণ আমি দুই দেখছি ততক্ষণ কিন্তু আমি আমি পূর্ণ জ্ঞান হয়নি। পূর্ণ জ্ঞান হলে দেখবো দুটো নয়, একটাই আঙুল, আমি এইভাবে দেখি বা এইভাবে দেখি, আঙুল একটাই। আর যতক্ষণ হয়নি ততক্ষণ দেখছি এই, সেই শ্রীরামকৃষ্ণ আঙুলের উদাহরণ দিয়েছিলেন না, দুটো আঙুল না একটা আঙুল। হুম, কটা গোল দেখছেন এখানে? একটাই দেখছেন তো, কিন্তু এরকম করলে দুটো মনে হচ্ছে। হুম। তো এবার এই যে এই যে দর্শনটি, এটি যেই শাস্ত্রের মধ্যে এটিকে, এই যে এটি তো প্রথম দিকে তাকে তো খুব সুব্যবস্থিত ওই অদ্বৈত বেদান্তের সিদ্ধান্তের মতো ন্যায়ের যে সেই সেই ইয়ের মতো করে প্রশ্ন, সেই পূর্বপক্ষ উত্তরপক্ষ করে তাকে খুব সুসংবদ্ধ ভাবে কখনোই লিখিত রূপ দেওয়া হয়নি শুরুর দিকে। সেটি হয়েছে পরবর্তীকালে। পরবর্তীকালে এই, এবং এই দর্শনটি প্রথম প্রথম কিন্তু ক্রিয়ার মধ্যেই নিহিত ছিল, ক্রিয়ার মধ্যে নিহিত ছিল, এবং গুরু পরম্পরাতে এটি মৌখিক ভাবে, এটি একজনের মুখ থেকে আরেকজনের মুখে এইভাবে ভাবে ধীরে ধীরে এটি আসছে, চলে আসছিল। এটিকে লিখিত রূপ দেওয়া হয়েছে অনেক পরে, এবং তখনই তাকে সংস্কৃত গ্রন্থের আকারে তাকে লিপিবদ্ধ করা হয়েছে। এবং তখন সেটি হয়েছে তন্ত্র শাস্ত্র। এবং শাস্ত্র রূপে মানে লিখিত তন্ত্রগুলো যেগুলো আমরা পাই, সেগুলোর বয়স কিন্তু বেশি নয়, ত্রয়োদশ শতক, চতুর্দশ শতক। কিন্তু তন্ত্র লিখিত, ধরুন এই যে ফেতকারেণী তন্ত্র, কালী তন্ত্র ইত্যাদি, যেই যে তন্ত্রগুলো আছে, নিরুত্তর তন্ত্র, ত্রয়োদশ শতক চতুর্দশ শতকে লেখা তন্ত্র, বা আমি কাশ্মীরের শৈবাগম গুলো দেখে নবম, সেই নবম শতক কিংবা সিক্স দশম হান্ড্রেড শতকে স্যার, যেগুলো নবম না, পাচ্ছি, 600-700।
6-7, হ্যাঁ, তো তার মধ্যে পাচ্ছি অনেকগুলো, যেমন শিবসূত্র। না, অথার যেগুলো সেগুলো তো অবশ্যই নবম দশম, মেইনলি ওই সময় হচ্ছে। অভিনবগুপ্ত যখন লিখছেন, Yes, yes, yes. বা খেমরাজ লিখছেন, তার আগে হয়তো 1-2 সেঞ্চুরি তার আগে চলছে। কিন্তু তার মানে কি যে এই যে বিদ্যাগুলো এত পুরনো, এই সময় থেকে আরম্ভ হয়েছে, নাকি বিদ্যাটা আরো পুরনো? বিদ্যাটা কিন্তু সেই হরপ্পা মহেঞ্জোদারোর সময় থেকে আরম্ভ, আনুমানিক ভাবে। তখন তো বেদেরও প্রাচীন, কিন্তু তার লিখিত রূপ, তাকে যে লিপিবদ্ধ করে একটা সংস্কৃত গ্রন্থের আকার দেওয়া যে রূপটা, সেটা এসছে অনেক পরে, সেটা অনেক পরে এসছে। এবং এই যে তন্ত্র শাস্ত্র যেটা আমরা দেখি, সেটার বিভাজন কিভাবে হচ্ছে, বিভাজনটা আজকে সময় আছে তো, না গার্গিদি? হ্যাঁ হ্যাঁ, টাইম আছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তন্ত্রের বিভাজনটা কিভাবে হচ্ছে? এবার মনে রাখতে হবে, তন্ত্রের বিভাজনের কিন্তু বিভিন্ন ভিত্তি রয়েছে, বিভিন্ন ভিত্তিতে তন্ত্রকে বিভাজন করা হয়েছে। প্রথম ভিত্তি হচ্ছে, আচ্ছা, তন্ত্রশাস্ত্র এটি কি স্মৃতি না শ্রুতি? আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, এটা স্মৃতি না শ্রুতি? যারা ওইদিকে কোর্স করছে ওরা বলবি না, সায়ক বলবি না। তন্ত্র সর্বদাই শ্রুতি, কারণ শাস্ত্রে তন্ত্রকে পঞ্চম বেদ আখ্যা দেওয়া হয়েছে, এবং যে কোনো যাহা শাস্ত্রের বিষয়বস্তু, যা শিববাণী বা শক্তিবাণী বা বিষ্ণুবাণী, তাহাই শ্রুতি। এবং বেদব্যাসের মুখ দিয়ে যা বেরোবে তা শ্রুতি, লেখনী দিয়ে যা বেরোবে তা স্মৃতি। একদমই তাই। তন্ত্রকে শ্রুতি বলা হয় এই কারণে, কারণ শুধু বেদের পঞ্চম ভাগ বলে নয়, বেদের পঞ্চম ভাগ যদি নাও ধরি, তন্ত্রকে স্বতন্ত্র ভাবেই ধরি, তাহলেও তন্ত্র শ্রুতি। কারণ তন্ত্র শিব মুখোক্ত বা দেবী মুখোক্ত বলা হয়। তাই এবং কল্লট ভট্ট তিনি কিন্তু তার মনুস্মৃতি টিকাতেও বলেছেন যে শ্রুতি দ্বিবিধ, বৈদিকী এবং তান্ত্রিকী। মানে তন্ত্র কিন্তু শ্রুতি শাস্ত্র। এই রিসেন্টলি একটা ফেসবুকে দেখে একটা কি শাস্ত্রের সপ্তাহ এখন বিজ্ঞ হয়ে গেছে, একটা লিস্ট বেরিয়েছে যে তন্ত্রকে বলছে ওখানে স্মৃতি শাস্ত্র। ভুল। ওই স্মৃতিশাস্ত্রের মধ্যে পুরাণ, স্মৃতির মধ্যে আনছে তন্ত্র, একেবারে ভুল কথা। তন্ত্র স্মৃতি নয়। এবং সেখানে ওকে তন্ত্রের বিভাজন করেছে কি, ওই গোয়ারদের মতো সাত্ত্বিক, রাজসিক, তামসিক। ওই বোকা বোকা একটা সে একটা মাথা মোটা একটা জাজমেন্টাল ডিভিশন ওর হতে গেছে। আদৌ সেরকম হয়? তন্ত্রের বিভাজনও ওই সাত্ত্বিক, রাজসিক, বৈষ্ণবদের মতো সাত্ত্বিক, রাজসিক, তামসিক এখানে নয়। এখানে পৌরাণিকরাও তো ওটাই বিভাজন বলছে, পুরাণগুলোকে বিভাজন করছে, শিব পুরাণকে তামসিক পুরাণ বলেছে, আরো না, অনেক না, কিছু। যা কিছু ওদের সঙ্গে মিলবে সেগুলোই হচ্ছে গিয়ে সাত্ত্বিক, আর ওদের সঙ্গে যা যা কিছু মিলবে না সেগুলোই হচ্ছে গিয়ে তামসিক, রাজসিক, এই বৈষ্ণবদের সবকিছু। হ্যাঁ, তো যাই হোক, আমরা এই বৈষ্ণব বিভাজন গুলোতে যাবো না। এবং অবশ্যই মানে বৈষ্ণব বলতে শুধু এই বৈষ্ণব না, তন্ত্রেও বৈষ্ণব রয়েছে, কিন্তু সেগুলোতে আমরা পরে যাব। তন্ত্রের বিভাজন, প্রথম কথা, তন্ত্র অ্যাজ এ শাস্ত্র, শ্রুতি হিসেবে তন্ত্রের বিভাজন দু রকম হয়। একটা হচ্ছে আগম, একটা হচ্ছে গিয়ে নিগম। আগম কাকে বলছে? আগম হচ্ছে যেখানে শিব বক্তা, দেবী শ্রোতা এবং নারায়ণ রয়েছেন তার মত দেওয়ার জন্য যে এটা জগতে কতখানি প্রকাশ করা যাবে, কতখানি প্রকাশ করা যাবে না। মানে শিব আর দেবী যখন কথোপকথন চলছে তাদের মধ্যে, নারায়ণকে বসিয়ে রেখেছেন একটা ফিল্টারিং এর জন্য, যে যা যা প্রকাশিত হচ্ছে তার কতটা জগতে পাঠানো যাবে আর কতটা পাঠানো যাবে না। এইভাবে মানে জিনিসটাকে ভাবা হচ্ছে। তো এইখানটাতে শিব যখন বলছেন আগতম শিবভক্তেভ্য গতং চ গিরিজা মুখে মতং শ্রী বাসুদেবস্য আগম তেনাগম প্রকীর্তিতা, মানে আগতম শিবভক্তেভ্য, সরি, যে শিবের মুখ থেকে বেরোচ্ছে গতং চ গিরিজা মুখে, গিরিজা শুনছেন এবং বাসুদেব তার সম্মতি দিচ্ছেন, মত দিচ্ছেন যে না এইটা প্রকাশ করা যায়, না 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 এটা ঠিক প্রকাশ করো না, এটা একটু বেশি হয়ে যাবে, লোকে নিতে পারবে না।
তাই তো হচ্ছে, তন্ত্রের জ্ঞান যখন প্রকাশ হয়ে যাচ্ছে চারদিকে, কি ভয়ঙ্কর তা পরিণতি ঘটছে চারদিকে। আমরা তো দেখছি এখন সোশ্যাল মিডিয়া খুললে সব অনলাইন দীক্ষা, তার তার যে পরিণতি কি হচ্ছে সেটা, যাই হোক। হ্যাঁ, স্টেজের মধ্যে খোলাখুলি বিদ্যারাজ্ঞী, মানে সেটা অত্যন্ত স্থূল ভাবে। হ্যাঁ, তারপরে সে ভোগ গল্পে মাতঙ্গী বলছে আমাকে খাবার দে, আমাকে খাবার দে। হ্যাঁ, তো ভোগ দে, যাই হোক, আমাকে ভোগ দে। আমাকে ভোগ দে, আমাকে ভোগ দে। যাই হোক, এবার তাই এটা ফিল্টারিং এর প্রয়োজন ছিল, সেটি নারায়ণ সেই কাজটি করে দিচ্ছিলেন। এটা হচ্ছে কি আগম। তারপর হচ্ছে নিগম। নিগম কোথায়? যেখানে নির্গতম গিরিজা বক্তৃভ্য গতং চ শিবস্য মুখে মতং শ্রী বাসুদেবস্য নিগমস্তেন প্রকীর্তিতা। নির্গতম গিরিজা বক্তব্য মানে শিব বলতে আরম্ভ করে দিয়েছেন, কিন্তু একটা জায়গায় যাওয়ার পর দেবী যখন বলছেন যে এবার বলো কি করে জীবের মুক্তি হবে, শিব বলছেন না, মুক্তির উপায়টা তো আমি বলবো না, সেটি তোমাকে বলতে হবে। তাহলে এবার তুমি গুরু হও, আমি শিষ্য হই। এবার দেবী বসলেন গুরুর আসনে, শিব বসলেন শিষ্যের আসনে। দেবী বলতে থাকলেন, শিব শুনতে থাকলেন। তো তখন সেটা হয়ে গেল নিগম। নির্গত, দেবী বললেন মুক্তির মার্গ। নির্গতম গিরিজা বক্তব্য গতং চ শিবস্তের মুখে, গিরিজার মুখ থেকে বেরোলো, শিবের কানে গেল, এবং মতং শ্রী বাসুদেবস্য, নারায়ণ ফিল্টার করলেন। নারায়ণ মত দিলেন কতটা তাকে জগতে প্রকাশ করা যাবে, কতটা প্রকাশ করা যাবে না। নিগমস্তেন প্রকীর্তিত, সেটা হচ্ছে নিগম। আচ্ছা, এবার একটা প্রশ্ন হচ্ছে, শিব আর দেবী যে একে অপরকে প্রশ্ন করছেন, একে অপরকে জিজ্ঞেস করছেন এবং সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন একজন আরেকজনকে, আচ্ছা তারা কি জানতেন না? মানে যে জিজ্ঞেস করছে সে কি, মানে সে পরক্ষণে সে আবার গুরু হয়ে যাচ্ছে, আর যে এতক্ষণ উত্তর দিচ্ছিল, যে সব সব সর্বজ্ঞ ছিলেন, তিনি শিষ্য হয়ে যাচ্ছে? অদ্ভুত লাগছে না ব্যাপারটা? তাহলে ব্যাপারটা কি হয়ে গেল? তাহলে কে যে মানে তাহলে ঠিক মানে কে গুরু কে শিষ্য? আসলে কেউ গুরু নয়, কেউ শিষ্য নয়। শিব শক্তি এক। এবং এই যে শিব শক্তি, শিব বলুন পার্বতী বলুন, তিনি হচ্ছেন গিয়ে সর্বজ্ঞ কিংবা সর্বজ্ঞা, সবটাই তিনি জানেন। তাহলে কেন তাও তিনি দুই হয়ে, একজন সাচ্ছেন প্রশ্নকর্তা, একজন সাচ্ছেন উত্তরদাতা বা দাত্রী? কেন এটা হচ্ছে? কেন এই জিনিসটা করছেন? তিনি তো জানেন সবটা, তাহলে আবার জানা জিনিসই কেন জিজ্ঞেস করছেন? এবং তন্ত্রের মধ্যে বলছেও, বিশ্বমুক্তি হেতু। কারণ যাতে সেই জ্ঞানটা জগতে প্রকাশিত হয়। তার মধ্যে জ্ঞানটা রয়েছে, কিন্তু সেটা যদি তার মধ্যেই থাকে, তাহলে জগৎ জগৎ তাহলে আমাদের কি হলো? আমরা তো পেলাম না সেটা। তাকে তো আনতে হবে, নামাতে হবে না? এবং নামাবে কি দিয়ে? খুঁচিয়ে 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 তাকে নামাতে হবে। ওই খোঁচানোর ভূমিকাটা পালন করছেন যিনি প্রশ্ন করছেন তিনি। মানে আগমের ক্ষেত্রে দেবী হচ্ছে সেই খোঁচানোর ভূমিকাটা পালন করছে, আর নিগমের ক্ষেত্রে শিব সেই খোঁচানোর ভূমিকাটা পালন করছে। খুঁচিয়ে 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 প্রশ্ন করছে, আর যিনি উত্তরদাতা সেটা আগমে শিব কিংবা নিগমে দেবী। তিনি বলছেন যে তুমি তো সবই জানো, সবই তো তোমার জানা, তাও আমাকে জিজ্ঞেস করছো জগতের কল্যাণের জন্য, বেশ আমি বলছি, বলে উত্তর দিচ্ছেন। তার মানে কিন্তু এই নয় যে যিনি প্রশ্ন করছেন তিনি জানেন না উত্তরটা, দুজনই সবই জানেন। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে শ্রুতি হিসেবে কে তার প্রকাশকর্তা, সেই হিসেবে আগম নিগম বিভাজন। আচ্ছা, এরপর আমরা যখন সম্প্রদায় হিসেবে তন্ত্রের বিভাজন দেখি, তখন তার মধ্যে আসছে জৈনতন্ত্র, বৌদ্ধতন্ত্র, এবং এই যে আমাদের হিন্দু তন্ত্রগুলো, সেগুলোর মধ্যেও আরো বিভাগ, তারপরে হিন্দু তন্ত্র। এবং এই যে হিন্দু তন্ত্রগুলো, সেখানেও কিন্তু আরো অনেক বিভাজন রয়েছে, পাঁচটা বিভাজন রয়েছে। সেটা কি? সেটা কিন্তু এই পঞ্চদেবতা নির্ভর। এই তন্ত্রের মধ্যে পঞ্চায়তন পূজা নেই, কিন্তু এই যে তন্ত্রগুলোর যে বিভাজনের মধ্যে কিন্তু পাঁচ দেবতা চলে আসছেন। সৌরতন্ত্র রয়েছে সূর্যকে কেন্দ্র করে, গাণপত্য তন্ত্র রয়েছে গণেশকে কেন্দ্র করে, বৈষ্ণব তন্ত্র রয়েছে, বৈষ্ণব তন্ত্র আছে, কিন্তু বৈষ্ণব বলতে শুধু এই নিরামিষ খাওয়া নয়, বৈষ্ণব তন্ত্র রয়েছে। বৈষ্ণব তন্ত্র রয়েছে বিষ্ণুকে কেন্দ্র করে, শৈব তন্ত্র রয়েছে শিবকে কেন্দ্র করে,
এবং শাক্ততন্ত্র শক্তিকে কেন্দ্র করে। এই পাঁচজন সূর্য, গণপতি, বিষ্ণু, শিব, শক্তি, এই পাঁচজন দেবতাকে কেন্দ্র করে কিন্তু 5 রকমের তন্ত্র রয়েছে। যদিও দুর্ভাগ্যবশত আমাদের যেহেতু পরম্পরাগুলো সব লুপ্ত হয়ে গেছে, সৌরতন্ত্র, গাণপত্য তন্ত্রগুলো পাওয়া যায় না। যদিও অনেক ক্ষেত্রে অনেকে দাবি করে যে তারা গাণপত্য কিংবা তারা সৌর, কিন্তু মানে প্রশ্নের প্রশ্নের জায়গায় রয়ে যায় কতটা অথেন্টিক কতটা নয়। হুম। কারণ এখানে ভেরিফাই করার কোনো উপায় নেই। সেই যে যত গলাবাজি করবে তত বেশি তার কথা মানতে, বিশেষ করে এখন বর্তমান যুগে সোশ্যাল মিডিয়াতে তো সবকিছু ভেজাল বেশি। এখন আরো বেশি মানে নানান রকম ভেজালের সম্ভাবনা চলে আসছে। আমি যাই হোক এর বেশি আর বলছি না। আমি তবে আমি যদি অনুমতি হয় একটা কথা বলতে চাই, যদি হ্যাঁ, বক্তার অনুমতি হয়। হ্যাঁ, আমি হ্যাঁ, হ্যাঁ। উত্তর থেকে দক্ষিণ ভারত পর্যন্ত বিস্তীর্ণ গবেষণা করে দেখেছি যে ধরুন সম্প্রদায়ের যে বিষয়টা, সেই সম্প্রদায়ের বিষয়ে এককভাবে কেবলমাত্র কিছু বৈষ্ণব সম্প্রদায়ের গুলোর মধ্যে বৈষ্ণবীয় আগমোক্ত পরম্পরা আছে, যেগুলো দেখবেন হুম, ওই হুম, তপ্ত চিহ্ন আদি দেয়, রামানুজ মধ্য বা হুম, মধ্যদের মধ্যে তো ভীষণভাবে ওরা ভীষণ মানে লুকিয়ে রাখে ব্যাপারটা অপ্রকাশিত ভাবে। আর মূলত শৈব আগমের ক্ষেত্রে কাশ্মীর শৈবাগম কিন্তু প্রায় নেই। যারা নিজেদেরকে কাশ্মীরীয় শৈবাগমের মানে বর্তমান সময়ের বাহক বলে দাবি করে, তাদের ক্ষেত্রে আমার মনে হয় পুরোটাই ওরা মিথ্যাচার করে। কারণ তারা কাশ্মীর শৈবিজমের ওই সূত্রগুলো ফলো করে, কর্মকাণ্ডের জায়গাটা পুরো জিরো। কিন্তু যেটা কর্মকাণ্ড হারিয়ে গেছে। হ্যাঁ, কিন্তু বেসিক্যালি কর্মকাণ্ড যেটা হারিয়ে আমরা যারা বাঙালি আমরা দেখবো যখন কেউ শাক্ততন্ত্র চর্চা করছে, একটি বাচ্চা ছেলে এলো, ধরুন বাংলা কলকাতার একটি ছেলে, সে ব্রাহ্মণ হতে পারে, কায়স্থ হতে পারে, সে যখন তন্ত্রে ঢুকলো সবার আগে কালী পুজো বা তার যে ইষ্ট দেবতার পুজোটা আগে হুম। শেখে। সে দর্শন পরে জানা। আমরাও যখন এসেছি আমরা আগে পুজো শিখেছি, খড়গমালা অর্চন পুজোটা পরে আগে, আমরা জেনেছি যে ত্রিপুরা রহস্য ক্রিয়াকাণ্ডটা কি। রয়েছে, শাক্ততন্ত্রের হ্যাঁ, ক্রিয়াকাণ্ড পুরো একদম। বেঁচে রয়েছে। একমাত্র গানপত্র সম্প্রদায়ের যারা রয়েছে, অনেকে বলে মহারাষ্ট্রে নেই, পুনেতে থেউর বলে একটি জায়গা আছে যেখানে চিন্তামণি গণপতি রয়েছে। আচ্ছা, সেই আমি বলে নিই, তারপরে আপনার সঙ্গে আপনার হ্যাঁ, প্রশ্নগুলো নিশ্চয়ই নেব। নিশ্চয়ই নিশ্চয়ই, হ্যাঁ। ঠিক আছে। তো এই যে 5টা সম্প্রদায়ের কথা বলছি, তো তার মধ্যে যেগুলোর আমরা লিখিত প্রমাণগুলো পাচ্ছি বা লিখিত টেক্সট গুলো পাওয়া যাচ্ছে এবং নির্ভরযোগ্য ভাবে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে গিয়ে বৈষ্ণব, শাক্ত এবং শৈব। এই তিনটেরই গ্রন্থাকারে টেক্সট গুলো এখনো পাওয়া যায়। এবার বৈষ্ণব যে তন্ত্রগুলো, সেগুলোকে বলা হয় সংহিতা। শৈব তন্ত্রগুলোকে, এবং এখানেও একটা কথা, যদিও এই শব্দগুলো খুব খুব যে রিজিড ভাবে ব্যবহার হয় তা নয়, খুব লুজলি ব্যবহার হয়, তবুও বৈষ্ণব তন্ত্রগুলোকে বলা হয় সংহিতা, শৈব তন্ত্রগুলোকে বলা হয় আগম, আর শাক্ত তন্ত্রগুলোকে বলা হয় তন্ত্র। ঠিক আছে। যেই কারণে অনেকে তন্ত্র বলতে শাক্তগুলোকেই বোঝে, যদিও তন্ত্রের মধ্যে আরো অনেক বিভাজন আছে শাক্ত ছাড়াও। তবু খুব লুজলি বলতে গেলে যদি শৈবতন্ত্র বলে, বৈষ্ণব তন্ত্র বলে, শৈব শিব সংহিতাও রয়েছে, কিন্তু তবু আমরা খুব লুজলি বললে বৈষ্ণবের ক্ষেত্রে সংহিতা, শৈবের ক্ষেত্রে আগম, আর শাক্তের ক্ষেত্রে তন্ত্র, এই তিনটে শব্দ ব্যবহার করে থাকি। আচ্ছা, এটা গেল আমাদের সম্প্রদায়গত বিভাজনের ক্ষেত্রে। এইবার তাছাড়া তো বৌদ্ধ তন্ত্র, জৈন তন্ত্র রয়েছে, এই লিখিত তন্ত্রের আকারেই রয়েছে। মুসলিম তন্ত্রও রয়েছে, মুসলমানদের মধ্যেও তন্ত্র রয়েছে, যারা ফকির যারা রয়েছে এবং সেই সুফি যারা সাধনা করেছেন, তাদের মধ্যে অনেক গভীরে তন্ত্র ঢুকে রয়েছে। এবং আমরা যদি নাচ সাহিত্য দেখি, দেখবো যে কি করে কিভাবে তাদের সঙ্গে আদান প্রদান একটা হয়েছিল এক সময়। এবার ভৌগোলিক বিভাজন হিসেবে, ভৌগোলিক যে ভিত্তিটা, মানে ভারতীয় যেই, আচ্ছা, আরো 10 মিনিট পাওয়া যেতে পারে কি? হ্যাঁ, হ্যাঁ 10-12 হ্যাঁ মিনিট নিতে পারেন। ঠিক আছে, ঠিক আছে। এই যে সমস্ত ভারতীয় উপমহাদেশের যে দেশকে এই পুরো যে ভূখণ্ডটি একটি ভৌগোলিক বিভাজনের মধ্য দিয়েও কিন্তু তন্ত্রের বিভাজন রয়েছে। সেটি কেমন?
বিন্ধ্য পর্বতকে একটি কমন পয়েন্ট অফ রেফারেন্স ধরে নিন, ধরে উপর দিকে একটি রেখা ধরুন, ওটা মহাচীন পেরিয়ে গেছে, ওই চীন তিব্বত ওই যে অঞ্চলটা সেই দিকে গেছে। এইদিকে পূর্ব দিকে একটি রেখা যাচ্ছে যেটি চট্টগ্রাম মানে বাংলাদেশের ওদিকটাতে গেছে, আর নিচের দিকে সমুদ্র পর্যন্ত একটি রেখা ধরুন। এবার পশ্চিম দিকে নেই কিছু। এবার এই যে তিনটি রেখা, এটিকে ধরে তন্ত্রকে তিন ভাগে বিভাজন করা হয়েছে। উপর দিকে যেটি গেছে সেই ভূখণ্ডটির উপরটাকে বলা হয়, এবং এই যে তিনটে বিভাজন, এগুলোকে বলা হয় তিনটে ক্রান্তা। ক্রান্তা, ক্রান্তা মানে কি? ক্রান্তা বিভাজনটা কিসের? আচ্ছা, এটা বোধহয় আমি তোদের কাছে বলিনি, তোরাও শুনে সায়ক, তোরাও শুনে রাখ। ক্রান্তা বিভাজনটা, ভৌগোলিক বিভাজনটা যে হয়েছে সুস্মিতা, মুনীর সকা, এই ক্রান্তা বিভাজনটা হয়েছে এই Yes, sir. হিসেবে যে এই যে বিভিন্ন এই যে তিনটে জায়গা খেয়াল করবেন, তাদের ভৌগোলিক অবস্থান আলাদা, সেখানকার মাটি আলাদা, আবহাওয়া আলাদা, সংস্কৃতি আলাদা, খাদ্যাভ্যাস আলাদা, তাই না? কালচারাল ডিফারেন্স রয়েছে এই তিনটে জোনে। একটা হচ্ছে নর্থের দিকে, সেই চীন তিব্বতের দিকে যাচ্ছে, একটা হচ্ছে এই পূর্ব দিকে যাচ্ছে, বাংলা, আসাম, বিহার এই সমস্ত অংশ নিয়ে বৃহৎ বঙ্গ যেটা তার মধ্যে চলে আসছে, একটা যাচ্ছে দক্ষিণ দিকে। সংস্কৃতিগত বিভিন্নতা রয়েছে তার মধ্যে। তারপরে এখানে যেটা খাটবে ওটা এখানে খাটবে না। এখানে লোকে আমিষ খায়, মাছ মাংস খায়, ওখানে হয়তো আমিষ, সাউথের দিকে নিরামিষ খায়, আবার উপর দিকেও ওইদিকেও আমিষ খাচ্ছে, কিন্তু ওদের আচার বিচার একটু আলাদা। তাই তিন ক্রান্তার জন্য তিন রকমের নিয়ম থাকছে। এই তিনটে হয়ে যাচ্ছে তিনটে ক্রান্তা। উপর দিকে যেটা যাচ্ছে সেটাকে বলছে গিয়ে রথক্রান্তা, পূর্ব দিকে যেটা যাচ্ছে সেটাকে বলছে বিষ্ণু বিষ্ণুক্রান্তা, আর নিচের দিকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে অশ্বক্রান্তা। তো এইভাবে তিন দিকে তিনটে ক্রান্তাকে ধরে বলছে, যদিও এই সংখ্যাটিও একটি সংখ্যা মাত্র, এটিকে যদি আমরা সত্যি সত্যি ভেরিফাই করে মেলাতে যাই সেইভাবে মিলবে না, কিন্তু তবু ধরে একটা স্ট্যান্ডার্ড সংখ্যা ধরে নেওয়া হচ্ছে যে প্রতিটি ক্রান্তার মধ্যে 64খানা তন্ত্র প্রকাশ করা হয়েছে। তো প্রত্যেকটি ক্রান্তাতে যদি 64খানা তন্ত্র প্রকাশিত হয়, তাহলে সব মিলে কটা হবে? 192, 192। তাহলে তন্ত্রের মূল সংখ্যা হচ্ছে কি 192। তাদের মধ্যে 64টা তন্ত্র রথক্রান্তার জন্য, 64টা ক্রান্ত অশ্বক্রান্তার জন্য, 64টা তন্ত্র বিষ্ণুক্রান্তার জন্য। এবার বলছে যে বিষ্ণুক্রান্তার তন্ত্র অশ্বক্রান্তার জন্য প্রযোজ্য হবে না। এই যে এখন ইদানিং একটা আরম্ভ হয়েছে না, এই দেখো প্রমাণ, এই প্রমাণ এখানে রয়েছে। আরে বাবা, কোন প্রমাণটা কোন ক্রান্তার কোন পরম্পরায় কারা মানবে কারা মানবে না, সবাই সব প্রমাণ মানতে বাধ্য নয়। যে কেউ একটা নিজের মতকে সবার উপরে চাপানোর জন্য এই দেখো প্রমাণ, বাস সবাইকে মানতেই হবে, না, এমন হয় না। আমার প্রমাণটা আমার গুরু পরম্পরাতে লাগু হতে পারে, কিন্তু সেটা তাই বলে সকলের ক্ষেত্রে প্রযোজ্য হবে এমন কোনো কথা নেই। এবং এক ক্রান্তায় সেটা প্রযোজ্য হতে পারে, তাই বলে সব ক্রান্তায় প্রযোজ্য হবে এমন কোনো কথা নেই। এই জিনিসগুলো লোকে বোঝে না। এবং এই যে ক্রান্তার উপর ভিত্তি করেও তন্ত্রের বিভাজন হয়। তারপর এই যে বিশেষ করে আমরা শাক্ততন্ত্রের কথা যখন বলবো, হ্যাঁ, শাক্ততন্ত্রের মধ্যেও তো আরো অনেক রকম বিভাজন রয়েছে। কুল হিসেবে শাক্ততন্ত্রের একটা বড় বিভাজন হচ্ছে গিয়ে কুল হিসেবে বিভাজন। কুল হিসেবে বিভাজন মানে কি? এই যে 10জন মহাবিদ্যা, 10 বা ততোধিক মহাবিদ্যা রয়েছে, ধরে নেওয়া হয় যে ইয়েস, কালিকুল শ্রীকুল, ধরে নেওয়া হোক যে প্রত্যেক মহাবিদ্যার একটা নিজস্ব কুল হয়তো এক সময় ছিল, যেটা কিনা এখন লুপ্ত হয়ে গেছে, এখন হয়তো সেই কুলগুলো সেরকম ভাবে নেই। কিন্তু এখন দুজন মহাবিদ্যার কুল রমরমিয়ে রয়েছে। তারা কারা, কেউ বলতে পারবেন? দুজন মহাবিদ্যার কুল রমরমিয়ে এখন চলছে, কালিকুল শ্রীকুল। কালিকুল এবং কালিকুল and শ্রীকুল ত্রিপুরা সুন্দরী। Yes, ত্রিপুরা সুন্দরী হচ্ছে গিয়ে শ্রীকুলের,
আর কালিকুল And হচ্ছে Kali and গিয়ে Kalikul. কালী, কালীতে। কালিকুল এবং শ্রীকুল এই দুটো কুল ভিত্তি করে শাক্ততন্ত্রগুলো, অধিকাংশ তন্ত্রকে এই দুটো কুলের অনুসারে বিভাজন করা হয়। এবং তাদের মধ্যেও আরো সাব ডিভিশন আছে মন্ত্রের মন্ত্রের যে শুরু তার ভিত্তিতে। সেটা মানে মন্ত্রটা কোন অক্ষর দিয়ে শুরু হচ্ছে। শাক্ততন্ত্র তো মেইনলি বিদ্যা, মানে মন্ত্র। শাক্ততন্ত্রের মূল বিষয় কিন্তু এটা মন্ত্র মার্গ, মন্ত্রের উপর ভিত্তি করেই সমস্ত শাক্ত দেবীরা কিন্তু সবাই এক একটা মন্ত্র। এই যে মহাবিদ্যারা, বিদ্যা মানেই মন্ত্র। স্ত্রী দেবতার মন্ত্রকে বলছে বিদ্যা, আর পুরুষ দেবতার মন্ত্রকে বলছে মন্ত্র। যাই হোক, এগুলো তো আমি পরে আসবো। তো এই যে বিদ্যাগুলো, সেগুলো করকমের হয়। কাদি বিদ্যা হয়, মানে যেটা ক অক্ষর দিয়ে আরম্ভ হচ্ছে। হাদি বিদ্যা হয়, মানে যেটা হ অক্ষর দিয়ে আরম্ভ হচ্ছে। সাদি বিদ্যা হয়, এগুলো প্লিজ নোট করে রাখবেন, যেটা স অক্ষর দিয়ে আরম্ভ হচ্ছে। আর কহাদি বিদ্যা, ক Pahadi. আর হ একসঙ্গে। ঠিক আছে, মানে স্যার আরো মন্ত্রটা আছে আরো আছে, কিন্তু এগুলো আদি, ক্রোধাদি, প্রণাদি, প্রণবাদি। আলাদা, এগুলো পরে আলাদা রয়েছে। যেমন আবার কালিকুলের যে মন্ত্রগুলো, সেখানে বিভাজনটা আলাদা। সে কাদিক্রম, ক্রোধক্রম, আরো অনেক ব্যাপার রয়েছে, আমি যাচ্ছি না ওগুলোতে। হুম। তো আমি যে শ্রীবিদ্যার ভিত্তিতে বলছি, ওখানে যেমন তন্ত্রের বিভাজনটা মন্ত্রটা ঠিক কোন অক্ষর দিয়ে আরম্ভ হচ্ছে, কোন বর্ণ দিয়ে আরম্ভ হচ্ছে, তার উপর ভিত্তি করে তার বিভাজন হচ্ছে। আচ্ছা, আরেকটা বিভাজন হচ্ছে আমনায় ভিত্তিক। আমনায় জিনিসটা কি? আমনায় মানে হচ্ছে পাথ অফ ট্রান্সমিশন। তন্ত্রটা যে প্রকাশিত হয়েছে, যদি বলি শিব প্রকাশ করেছেন, শিব কিভাবে প্রকাশ করেছেন তন্ত্রটা? শিবের কটা মুখ ধরা হয়? কটা মুখ আছে শিবের? 5টি। Achcha. পাঁচটা স্ট্যান্ডার্ড মুখ। তারা কি কি? সদ্যজাত, বামদেব, বামদেব, তৎপুরুষ, অঘোর, পুরুষ, অঘোর আর ঈশান। ঈশান। সদ্যজাত, বামদেব, তৎপুরুষ, অঘোর, সরি, সামনে আমি যদি পূর্ব দিকে মুখ করে থাকি, শিব দেবতা হয়তো পূর্ব দিকে মুখ করে আছে, তাহলে এটা হবে তৎপুরুষ, অঘোর, সদ্যজাত, বামদেব, ঈশান। ঈশান। ঈশান মুখ হচ্ছে উপর দিকে। প্রথমে। এইবার শিব এই পাঁচটা মুখে কতগুলো তন্ত্র, বিশেষ বিশেষ কিছু তন্ত্র প্রকাশ করেছেন। এবং তারপর নিচে আরেকটা মুখ বেরোয়। নিচের মুখেও কিন্তু তিনি ওই ভূত, পিশাচ ইত্যাদি তন্ত্র প্রকাশ করেন। খুব ভয়ঙ্কর ওই মুখটা দেখতে। তাহলে হয়ে গেল ছটা মুখ। তারপর আবার মাথার উপরে যে ঈশান মুখটা আছে, তার উপরে আরেকটা অতি সূক্ষ্ম মুখ, যে মুখটা দেখা যায় না, আরেকটা মুখ প্রকাশ হয়। ওই মুখটাকে বলছে সরি, ওই মুখটাকে বলছে অনুত্তর মুখ। মানে পাঁচটা, উত্তর তো হচ্ছে নর্থ, আর এখানে উত্তর মানে উপর, উপর দিকে যেটা ঈশান মুখটা, সেটা হচ্ছে কি ঊর্ধ্ব মুখ। আর ঊর্ধ্ব মুখেরও যে উপরের মুখটা, ওটাকে বলছে অনুত্তর মুখ। ঠিক আছে, অনুত্তর মুখে যে তন্ত্রগুলো প্রকাশ হয়েছে, সেগুলো জগতের আসেনি, সেগুলোকে বাদ দিয়ে ধরছি। তো অনুত্তর মুখে তন্ত্রগুলোকে বাদ, ওগুলো বিষ্ণু বলেছে না বাবা, এগুলো আর জগতে প্রকাশ করো না, এগুলো অতীব হাই জ্ঞান, এগুলো বিশ্ববাসী পেয়ে গেলে মহাবিপদ হবে। তো অনুত্তর মুখটাকে বাদ দিলে কটা মুখ থাকছে? 5. Chhota. ছটা, 6 faces. The lower face is to be counted again. ছটা মুখ হচ্ছে। তো এই ছটা মুখে তিনি যে যে তন্ত্রগুলো প্রকাশ করেছেন, সেগুলো নিয়ে হচ্ছে গিয়ে ষট আমনায়, ছটা আমনায়, স্বরামনায়, সেই থেকেই হচ্ছে গিয়ে। এবং তন্ত্রের বিভাজন, কোন কোন তন্ত্র পূর্বামনায়ের তন্ত্র, যেমন কুব্জিকা দেবী, কুব্জিকা তন্ত্রগুলো সব পশ্চিমামনায়, কুব্জিকার তন্ত্রগুলো পশ্চিমামনায়, ত্রিপুরার তন্ত্রগুলো সব হচ্ছে গিয়ে দক্ষিণামনায়, ত্রিক তন্ত্রগুলো হচ্ছে গিয়ে পূর্বামনায়, আর কালিক্রম, যেটা কালির যে তন্ত্রগুলো, সেগুলো সব হচ্ছে গিয়ে উত্তরামনায়। সেটা হচ্ছে গিয়ে
উত্তর, সরি, উত্তর পশ্চিম আমনায়। উত্তরম নয়। না, কালী তন্ত্রগুলো সব উত্তর আমনায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কালী ক্রম, যেটা ক্রম কালী, ক্রম সংক্রান্ত যে শাস্ত্রগুলো তন্ত্রগুলো বেরিয়েছে, ওগুলো হ্যাঁ, সব হচ্ছে কি উত্তর আমনার তন্ত্র। এটা বুঝতে পেরেছেন সবাই? আমনায় ভিত্তিতে তন্ত্রের বিভাজন হয়। হুম। এবং আমনায়ের সংখ্যা নিয়ে আরো অনেক কিছু বলার ছিল, জানি না সময় 5 মিনিট আছে তো, বলে বলে তারপরে প্রশ্ন নিচ্ছি। আহ আমরা 6টা আমনায় দেখলাম, 7টা আমনায় দেখলাম, এগুলো ধরুন স্ট্যান্ডার্ড। এবার আরো কয়েকটা দিশা বাদ চলে যায় না? এই যে নর্থ ইস্ট, সাউথ ইস্ট, নর্থ ওয়েস্ট, এই যে দিশাগুলো, মানে দুটো মুখের মাঝখানে যেই জায়গাটা, এখানেও তো আরো মুখ বেরোতে পারে, তাই না? ইয়েস তাহলে টোটাল টোটাল 10খানা দিশা, তার উপরে অনুত্তর, মিলে কত হচ্ছে? 11। 11টি 11টি। শিবের কিন্তু 11 মুখওয়ালা মূর্তিও আছে। এবং এই যে উপ আমনায় গুলো, ছোট ছোট যেগুলো মানে মানে ইন্টারমিডিয়ারি আমনায়, মানে পূর্ব মুখ পশ্চিম মুখ দুটো মাঝখানে একটা যেই কোণটা, সেখান থেকে আরেকটা মুখ বেরিয়ে বলছে, এইগুলোকেও যখন ধরা হয়, তখন ছট যেটা আমি অনুত্তর আমনাটাকে ধরছি না, 6টাকেই ধরছি। ওই 6টা আমনার সঙ্গে আরো 4টে যোগ হয়, করে 10টা টোটাল আমনায় তৈরি হচ্ছে এখানটাতে। তো এই যে 10টা আমনায় সবকটা যখন নেওয়া হয়, উপ আমনায় গুলোকেও যখন নেওয়া হচ্ছে, তখন এটা শুধু স্বরামনায় থাকছে না, এটা তখন সর্বামনায় হয়ে যাচ্ছে। সমস্ত আমনায় এর মধ্যে চলে যাচ্ছে। এবং নেপালের যে আমনায়টা, সদ্যজাত, বামদেব, তৎপুরুষ, অঘোর, ঈশান, নিচের মুখটা যেন কি বলেছিলাম, নামটা ভুলে গেছি, এবং একদম উপরে মুখটা হচ্ছে গিয়ে পরাশক্তি। আমি দেখি সবটা বলবো পরের ক্লাসে। তো এই যে এই মুখগুলো, হ্যাঁ বল বল। নিচের জায়গাতে অধম নাই বলে, ওর আলাদা নাম আছে না? নাম বোধহয় কিছু আলাদা একটা আছে, একটা নাম আছে, ওটা আলাদা একটা, অধমনাটা আলাদা নাম আছে। তো আচ্ছা। অধমনার যে মুখটা, ওই মুখটা, আর সবার উপরে যে মুখটা পরাশক্তি, সবগুলো মিলে 7টা হচ্ছে, আরো 4টে যোগ হচ্ছে, করে সর্বামনায় হচ্ছে। তখন টোটাল 11টা হচ্ছে, 11 থেকে 1 মাইনাস, অনুত্তর আমনায় মাইনাস করে 10খানা আমনায় টোটাল এখানটাতে হচ্ছে। তো এই ভিত্তিতেও অনেক তন্ত্রের বিভাজন, বিশেষ করে শাক্ত তন্ত্রগুলোর বিভাজন হয়ে থাকে। এবার আসি কিছু বোকা বোকা বিভাজনে। এতক্ষণ তো যেগুলো করলাম খুব একটু চালাক চতুর বিভাজন, এবার খুব বোকা বোকা কিছু বিভাজন। যারা ঠিকঠাক ভাবে তন্ত্রের ব্যাপার স্যাপার গুলো হজম করতে পারে না, তন্ত্রের যে কৌলাচার, তন্ত্রের মধ্যে যে এই যে একটা হেটেরোডক্স একটা প্রবণতা, যেটা প্রবৃত্তির একটা প্রথাগত এথিক্সকে ভাঙতে পারে, এটাকে যারা ঠিক সহজভাবে মেনে নিতে পারে না, তারা তন্ত্রকে দুভাগে বিভাজন করে, সদাগম, অসদাগম। মানে ভালো তন্ত্র, পচা তন্ত্র। মানে ভালো আগম, পচা আগম। তো অসদাগম মানে হচ্ছে ওদের ভাষায় যেগুলো ওই একটু ইয়ে করে, মদ মাংস খায়, মদ মাংস প্রচার করে, সব বাজে বাজে জিনিস করে। ওরে বাবা, আমরা তো ভদ্রলোক, আমরা তো শুদ্ধ সাত্ত্বিক লোক, আমরা বাবু নিরামিষ খেয়ে ঘাস কুটো খাই, আমরা ওসব তন্ত্র ধরবো না, ওসব হচ্ছে কি অসদাগম। আর আমরা খুব গুটি গুটি তন্ত্র ফলো করি, আমরা খুব ভালো ভালো নিরামিষ নিরামিষ তন্ত্র মানি। হ্যাঁ, খুব মানে খুব মানে সেই ঘাস কুটো খাওয়া তন্ত্র, সেগুলো হচ্ছে গিয়ে সদাগম, সেগুলো হচ্ছে গিয়ে ভালো। তোমাদের যখন দক্ষিণী শ্রীবিদ্যা করাবো, সেখানে লক্ষ্মীধর যে সৌন্দর্য লহরীর টিকা করেছেন, তিনি এই সদাগম। এবং তার মধ্যে ভিত্তিটা কি, না এই যে নিরামিষ তন্ত্রগুলো, এগুলো হচ্ছে গিয়ে বেদ মার্গী, মানে বেদটাই হচ্ছে, মানে ওখানে স্ট্যান্ডার্ডটা হচ্ছে কোন তন্ত্র বেদ অনুযায়ী হচ্ছে, সেটা হচ্ছে ভালো তন্ত্র। আর কোন তন্ত্র বেদকে মানছে, মানে বেদের পথ ধরে চলছে না, সেটা হচ্ছে গিয়ে পচা তন্ত্র। মানে আলটিমেটলি তন্ত্রের নিজস্ব কোনো প্রামাণ্য স্বীকার করছে না, বেদকে স্ট্যান্ডার্ড ধরে, মানে বেদের সঙ্গে যেটা মেলানো যাচ্ছে সেটাকে বলছে ভালো, আর বেদের সঙ্গে যেটা মিলছে না সেটাকে বলছে পচা, করে ওরা সদাগম অসদাগম ভেদাভেদ করে থাকে। এবং এই ভিত্তিতেই
আস্তিকতন্ত্র, নাস্তিকতন্ত্র, আর আরো বোকা বোকা বিভাজন হচ্ছে গিয়ে না, হ্যাঁ আস্তিকতন্ত্র নাস্তিকতন্ত্র বেদকে এবং আমি আগে এদের ক্লাসে বলেছিলাম, এই শায়কদের ক্লাসে বলেছিলাম যে আমাদের এটা অনেকে জানেন তো যে আমাদের ভারতীয় পরিপ্রেক্ষিতে আস্তিক নাস্তিক মানে ঈশ্বরবাদী নিরীশ্বরবাদী নয়, ওই থিস্ট নয় কিন্তু। আস্তিক মানে যেটা বেদকে মানছে, আর নাস্তিক মানে যেটা বেদকে মানছে না। এখানে কিন্তু থিস্ট ডিভিশন আসছে না, ঠিক আছে? সেই ভিত্তিতে আস্তিকতন্ত্র নাস্তিকতন্ত্র। আর আরেকটা অত্যন্ত বোকা বোকা বিভাজন হচ্ছে গিয়ে সাত্ত্বিকতন্ত্র, রাজসিকতন্ত্র, তামসিকতন্ত্র, ঠিক আছে? ওই নিরামিষ খেকো তন্ত্রগুলো যেগুলো বসে বসে শুধু নিরামিষ খাওয়ার কথা বলে, ওগুলো হচ্ছে গিয়ে সাত্ত্বিক তন্ত্র। যেগুলো একটু মদ মাংস করে ওগুলো হচ্ছে গিয়ে তামসিক তন্ত্র। আর যেগুলো একটু খুব মানে একটু ভয়ঙ্কর ক্রিয়া টিয়া রয়েছে ওগুলো হচ্ছে গিয়ে রাজসিক তন্ত্র। এগুলো হচ্ছে গিয়ে একেবারে অজ্ঞ লোকদের বিভাজন, এই সাত্ত্বিক রাজসিক তামসিক, ঠিক আছে? মানে খুব নাইভ, এক কথা বলতে গেলে দিজ আর নাইভ ডিভিশন। যাই হোক, আজকে এটুকু থাকলো। কারো কোনো প্রশ্ন আছে?